যাই হোক, আমার পরের বক্তা কংগ্রেসের প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায়। উপস্থিত প্রত্যেককে শুভ সন্ধ্যা। আজকে আমাদের এই আলোচনায় যিনি বৈঠাধার সুমনবাবু, উনি কিছু ক্যাচ লাইন দিয়েছেন আর কি, 4টে লাইন দিয়েছেন। তার মধ্যে প্রথম যে লাইনটা খুব ইন্টারেস্টিং, আমাদের ভারতবর্ষের সংবিধান যদি আমরা দেখি, এই কেন্দ্র রাজ্য সম্পর্কে যে ফেডারাল স্ট্রাকচার, সেই ফেডারাল স্ট্রাকচারটা কিন্তু ওই প্রথম লাইনটায় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তবে হ্যাঁ, হয়তো পজিটিভভাবে ফুটে উঠলে ভালো লাগতো, পজিটিভভাবে ওঠেনি, নেগেটিভভাবেই এসছে, যার জন্যই আজকে এই আলোচনা। তো এখানে প্রথম আমি শুরু করতে চাই আমার ঠাকুরদাদা, সে ভদ্রলোকের নাম ছিল রাজকৃষ্ণ মুখার্জি। তার একটা লেখা একটা সময় আমরা স্কুলেও পড়তাম, স্কুলে পড়ানো হতো, প্রতিভাত নাম ছিল সেই লেখাটার। তো সেই প্রথম লাইনটা ছিল, প্রতিভা যাহাকে স্পর্শ করে তাহাকে সজীব করে। তো সেই এমনই প্রতিভা আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষ জুড়ে, কি রাজ্য কি কেন্দ্রে। সেই সজীবতার যে লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, সেই ভয়ঙ্কর সজীবতা, তার সামনে আজকে আমরা দাঁড়িয়ে আছি, এবং দাঁড়িয়ে আমাদের কাছে যেন দেতো হাসি হাসছে সেই কথাগুলো, যে শিক্ষায় হয় জাতির উদয়, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এই কথাগুলো আজকে আমাদের কাছে হাস্যকর লাগছে। আর সবচেয়ে বড় কথা, আজকে যেই আলোচনার যে প্রেক্ষাপটটা, বিশেষ করে যে কেন্দ্র এবং রাজ্য এই দুটোকে নিয়ে, যেহেতু এর আগে যারা বলে গেছেন তারা অনেকেই হয়তো এই দুটো আঙ্গিকে একসঙ্গে আলোচনা করার সুযোগ হয়নি তাদের নিজ নিজ কর্মক্ষেত্রের পরিপ্রেক্ষিতে। তো আমি সেই জন্যে দুটি কেন্দ্র এবং রাজ্য, দুটি বিষয়কে নিয়েই আমি একটুখানি আলোচনা করতে চাইছি। দেখুন, এই দিন দুয়েক আগের কথা, সেটা হচ্ছে যে বিহারের নওদার কঠিয়ারি গ্রামে সিবিআই তদন্ত করতে গেছিল, এবং তদন্ত করতে গিয়ে তারা কিন্তু মার খেয়েছে গ্রামবাসীদের কাছে। এবং আশ্চর্যজনক, এই যে প্রথম লাইন, যে কেন্দ্র রাজ্য সম্পর্ক একইভাবে এই ক্ষেত্রে চলছে, ঠিক পশ্চিমবাংলাতেও সন্দেশখালিতে যদি দেখেন, এই সেই টিএমসি নেতা শাহজাহান শেখের মানুষজনদের হাতে কিন্তু যারা তদন্ত করতে গেছিল তাদের ওপর আক্রমণ নেমে এসেছিল, এবং ভয়ঙ্কর আক্রমণ নেমে এসেছিল। এবং তারা সন্দেশখালিতেও যেমন তারা অপ্রস্তুত ছিলেন, আমরা বিহারের নওয়াদাতেও দেখলাম যে তারা একদম অপ্রস্তুত অবস্থায় ছিলেন। এবং মজার ব্যাপার হচ্ছে যে এর পশ্চিমবাংলায় আমরা আর একটা ঘটনা দেখেছিলাম, যে যখন তদন্তকারী অফিসাররা গেলেন, আমাদের একজন জনপ্রতিনিধি তার মোবাইল ফোনটা ছুঁড়ে পুকুরে ফেলে দিলেন, এবং সেই মোবাইল ফোনটা খুঁজতে গিয়ে প্রায় দিন দুয়েক সময় চলে গেল, পুরো পুকুরের জল ছেঁচে। যাই হোক, কোনো ক্রমে সেই মোবাইল ফোনটা উদ্ধার হয়েছিল। আর এই নওদার কশিয়াড়ি গ্রামে, সেখানেও কিন্তু সিবিআই আসলে দুখানা মোবাইলই নিতে গেছিল, এবং দুখানা মোবাইল উদ্ধার করতে গিয়েই তাদের এই একই অবস্থা। অথচ যে কেন্দ্র রাজ্য সম্পর্কের যে প্রথম লাইনের যে মেলবন্ধনটা কিন্তু খুব সুন্দর এগোচ্ছে। দেখুন, আসলে এই যে গত 18ই জুন যে সারা ভারতবর্ষে যে এই যে নেট বা অন্যান্য যে সারা ভারতবর্ষে যে গবেষণা এবং শিক্ষকতার যোগ্যতা মানের যে সমস্ত পরীক্ষাগুলো, এগুলো বাতিল হলো। এটা যেমন কেন্দ্রের ক্ষেত্রে বাতিল হলো, আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেছি পরীক্ষা হয়তো বাতিল হয়নি, কিন্তু সেই পরীক্ষা থেকে যে চাকরিগুলো হলো, সেই চাকরিগুলো বাতিল হলো। মেলবন্ধন কিন্তু চলছে। দেখুন, কেন্দ্র রাজ্য হাতে হাত ধরে এগিয়ে চলেছে। এবারে দেখুন, একই নম্বর পেয়েছে 67 জন। আপনি ভাবুন, 720-র মধ্যে একজন 719 পেয়েছে। তিনি ভারতবর্ষের প্রথম কয়েকটি একদম প্রথম সারির প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগই পাবেন না। 720-র মধ্যে 719 পেয়েছে। কেন পাবেন না? যে 720 67 জন পেয়ে গেছে। কোন কলেজে 6 জন নেবে, কোন কলেজে 8 জন নেবে, কোন কলেজে 10 জন নেবে, তারা সেখানে যাবে। অর্থাৎ 720-র মধ্যে 719 পেয়ে একজন তার পছন্দের প্রথম সারির একটা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে না। অদ্ভুত ব্যাপার। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলেন, দেখুন, বাংলায় একটা প্রবাদ আমরা জানি, যাহা 52 তাহা 53। আর এই শিক্ষক দুর্নীতিতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, যাহা 0 তাহাও 53। একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। এই যে পরীক্ষার ব্যাপারে যে গ্রেস দেওয়া হলো 1 নম্বর করে, কি কারণ বলা হলো যে নাকি পরীক্ষা শুরু হতে দেরি হয়েছে।
কোথায় দেরি হলো, কতক্ষণ দেরি হলো, কাকে কত নম্বর দেওয়া হলো, কোনো স্বচ্ছতা নেই। কিন্তু অনায়াসে কিন্তু পরীক্ষার সময়টা বাড়ানো যেত যদি সত্যি কোনো কারণে দেরি হয়, এবং আমরা ধরে নিচ্ছি পরীক্ষার্থীদের কারণে দেরি হয়নি, এখানে যারা প্রতিষ্ঠান যারা পরীক্ষা নিচ্ছে তাদের জন্য দেরি হয়েছে, তাহলে অনায়াসে কিন্তু তাদের সময় অতিরিক্ত দেওয়া যেত। এই যে বিভিন্ন নম্বরের যে গ্রেস দেওয়া হলো, এটা একটা অদ্ভুত ব্যাপার, কোনো স্বচ্ছতা নেই। কিন্তু আমরা জানলাম না, কেউ জানলো না যে কেন দেওয়া হলো, কী জন্যে দেওয়া হলো। এই যে ঘটনাগুলো ঘটে চলেছে, দেখুন 2017 সালে যে এনটিএ গঠন হলো, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, আপনারা যদি এর পোর্টালটায় যান, একটা অদ্ভুত ব্যাপার দেখবেন। আপনি যে কোনো প্রতিষ্ঠানের একটা পোর্টালে গেলে দেখবেন সেখানে একটা অ্যাকাউন্টস পাবেন, এবং সম্ভবত একটা অডিটেড অ্যাকাউন্টস পাবেন। হওয়াই স্বাভাবিক, আমরা তো এটাই আশা করব যে একটা গণতান্ত্রিক দেশ, একটা সভ্য দেশ, ভারতবর্ষের মতো দেশ, সেখানে একটা প্রতিষ্ঠানে তার অডিটেড অ্যাকাউন্টসটা থাকবে। নেই। আপনি এনটিএর পোর্টালে গিয়ে অডিটেড অ্যাকাউন্টস পাবেন না। আপনি কোনো প্রতিষ্ঠানের পোর্টালে গেলে সাধারণভাবে আমরা যেটা পাই, একটা মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন, অর্থাৎ সেই প্রতিষ্ঠানটা কেন তৈরি হচ্ছে, কী জন্যে তৈরি হচ্ছে, সেই প্রতিষ্ঠানের কাজ কি, কতটা কাজ, কারা কারা তৈরি করছে, তার বিভিন্ন কর্মক্ষেত্র, যেটা সাধারণভাবে দেশের মানুষের কাছে তুলে ধরা হয় একটা প্রতিষ্ঠানের সার্বিক পরিচয়। সেই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং নেই। অদ্ভুত ব্যাপার। জানি না কেন্দ্রীয় সরকারের এত বড় একটা প্রতিষ্ঠান, তার পোর্টালে তার কোনো অডিটেড অ্যাকাউন্টস থাকবে না, তার কোনো মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন থাকবে না। অদ্ভুত ব্যাপার। এবারে দেখুন, গবেষণা যারা করবেন তাদের পরীক্ষা, সেখানে প্রশ্নপত্রের মান কীরকম না, শুধু অবজেক্টিভ। আপনি ভাবুন তো, গবেষণা কারা করবেন? যাদের মনন একটা বিস্তৃত আলোচনার ক্ষেত্র যাদের প্রস্তুত আছে, যে কোনো সমস্যা নিয়ে তারা বিস্তারে আলোচনা করবেন, সেই মানুষগুলোকে পরীক্ষা নেওয়া হচ্ছে শুধু একটা টিক মেরে। আজকে ভারতবর্ষে আমার মনে হয় না পৃথিবীর আর কোনো দেশে, আমরা ভারতবর্ষে যেটা করছি, পৃথিবীর আর কোনো দেশে গবেষকদের এইভাবে চিহ্নিত করা হয় যে সে টিকটা ঠিক দিয়েছে কিনা, তার মননের বিস্তার, সেটা নিয়ে আমরা ভাবছি না। অদ্ভুত ব্যাপার। কারা আমাদের দেশের শিক্ষানীতি তৈরি করে, কারা আমাদের দেশে এই সমস্ত জিনিসগুলো চিন্তা করে, কোনো রকম স্বচ্ছতা নেই। আসলে ঘটনাটা কি জানেন? এখানে পশ্চিমবাংলায় আমরা যেটা দেখেছি, সেটা যদি যে তৃণমূল কংগ্রেস প্রথমে অস্বীকার করেছে, যেটা আমরা বলি যে ডিনায়াল মোডে ছিল, এবং একটা সময় অনেক পরে এসে যখন দেখলো যে না আর উপায় নেই, কেন বিভিন্ন কোর্টের মহামান্য আদালতের অর্ডারগুলো আসতে শুরু করলো, তখন তারা স্বীকার করতে বাধ্য হলেন। ভারতীয় জনতা পার্টি কিন্তু প্রথমে বললেন আমাদের শিক্ষামন্ত্রী যিনি, যে না কিচ্ছু হয়নি। তার 7 দিন বাদে উনি স্বীকার করলেন। কেন স্বীকার করলেন? এই যে কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল যে 4 জুন এই ফলাফলটা ঘোষণা করা হয়েছিল। আসলে 4 জুনের বদলে যদি 4 মার্চ এর ফলাফলটা ঘোষণা হতো, যেদিন আবহাওয়া 400 পার, এই আবহাওয়াটা ভারতবর্ষে বজায় থাকতো, সেদিন কিন্তু দেখতেন এই পরীক্ষার ফল নিয়ে এত কিচ্ছু হতো না। কারণ এর আগেও যা যা হয়েছে সমস্ত মাটির তলায় চাপা পড়ে যেত। ঘটনাটা ঘটল ওই 4 জুন, অতি চালাকের গলায় দড়ি যেটা বাংলায় বলে, যে 4 জুন রেজাল্টটা বার করতে গিয়ে যেটা হলো, যে এনডিএ সরকারের যখন শক্তিটা কমলো, ভারতীয় জনতা পার্টির যখন নিজের 273 সংখ্যাটা তারা পার করতে পারলেন না, সমস্যাটা হয়ে গেল তখনই। তারা তৃণমূল কংগ্রেসের মতো বোকামি না করে, অ্যাক্ট অফ ডিনায়াল মোডে বেশি দিন না থেকে তারা স্বীকার করতে বাধ্য হলেন যে হ্যাঁ ভুল হয়েছে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে ইতিমধ্যে যেটা হয়েছে, আমরা রাজ্যেও যেটা দেখলাম বা কেন্দ্রেও যেটা দেখলাম, রাজ্যে স্বাভাবিক একটা ছোট দল। আর একটা কথা, তৃণমূল কংগ্রেসের যে দায়িত্ব সেটা তো কম, কেন তৃণমূল কংগ্রেসের বিস্তার ধরুন দাঁতন থেকে আপনার অবধি, মানে বরাকর একটা রাজ্যের মধ্যে। আর ভারতীয় জনতা পার্টিকে সারা ভারতবর্ষে শাসন করতে হয়, ফলে তার দায়িত্বটা আরও বেশি, ফলে তাকে আরেকটু এগিয়ে গিয়ে ব্যবস্থা নিতে হলো। এবং এই জিনিসগুলো করতে গিয়ে আলটিমেটলি যেটা হলো, যে ছাত্রদের জন্য আমরা যেটা দেখলাম, যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি আজকের দিনে দাঁড়িয়ে যেটা দাঁড়ালো, সেটা হচ্ছে
নরেন্দ্র ট্রমা এজেন্সি। ছাত্রছাত্রীদের কাছে আজকে এরকম বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আট থেকে 10 থেকে 12 লাখ পশ্চিমবাংলায় দর উঠেছে, আর কেন্দ্রের যেহেতু আরও বড় জাতীয় ব্যাপার 30-32 লাখ। কাদের আপনি বিশ্বাস করবেন? এই দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে সমস্ত কথাগুলো বললেন, আমি জানি না তাকে আইপ্যাকের এটা কোনো প্যাকেজ কিনা, কেন এর আগের নির্বাচনে আমরা দেখেছি আইপ্যাক একটা বিশেষ ধারা নিয়ে এসেছিল তাদের প্রচারে। হঠাৎ দেখলাম তিনি এমন সমস্ত কথাবার্তা বলতে শুরু করলেন যেগুলো আমরা গত 10 বছর ধরে বলে আসছি। আমি তো তার ওই ভাষণ দেখতে দেখতে ভাবছিলাম যে কেউ একজন প্রশ্ন করবে তাকে যে, আচ্ছা দিদি, আপনি এতদিন ধরে যে শিল্প সম্মেলনগুলো করলেন কটা শিল্প এসছে? এই প্রশ্নটা তো তারও সেখানে উত্তর দেওয়া দরকার ছিল, তিনি কিন্তু দিলেন না। অথচ দেখুন এখানে যেটা ঘটনা সেটা হলো ব্যবস্থা কেউই নিচ্ছেন না। আজকে এই আমাদের শ্রদ্ধেয় বিজেপি সাংসদ তিনি একটি আইনের কথা উল্লেখ করলেন, পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024 সালে। সেইটা দিয়ে নাকি ব্যবস্থা হবে। কি ব্যবস্থা হবে? 9ই ফেব্রুয়ারি সেটা পার্লামেন্টে পাশ হয়েছিল, 13ই ফেব্রুয়ারি রাষ্ট্রপতি সই করেছিলেন, আর সেটা নোটিফিকেশন হল 21শে জুন। আর যে ঘটনাগুলো ঘটে গেল এগুলো 21শে জুনের আগে, এর কজ অফ অ্যাকশন 21শে জুনের আগে। এই যে আইনটা হলো, এই আইনে বর্তমানে যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যার একটাও বিচার হবে না, অ্যাপ্লিকেবলই নয়। এই ঘটনা, এখন যে ঘটনাগুলো ঘটছে তার জন্য এই আইনটা মানে অ্যাপ্লিকেবলই নয়। ঠিক এবং তারা সেটা ইচ্ছে করে জেনে শুনে তারা করেছেন। ঠিক তৃণমূল কংগ্রেস যেমন কোটি কোটি টাকা খরচা করে বিভিন্ন কোর্টে গিয়ে এই সমস্ত যে বিচারের পদ্ধতি সেগুলো আটকাবার জন্যে চেষ্টা করে যাচ্ছে। আর একটা কথা হচ্ছে, দেখুন এনটিএ ডিজি সুবোধ কুমার সিংকে সরিয়ে দেওয়া হলো, অথচ এনটিএ চেয়ারম্যান এবং সংঘ পরিবারের অত্যন্ত কাছের মানুষ প্রদীপ কুমার যোশী তিনি কিন্তু এখনও স্বপদে বহাল আছেন। এবং অদ্ভুত ব্যাপার যে এটা তার আবার একটা অতিরিক্ত দায়িত্ব। তিনি ইন্ডিয়ান ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের প্রধান, তার সঙ্গে অতিরিক্ত দায়িত্ব নিয়ে এত বড় একখানা দায়িত্ব সামলাবেন। এবং কোন মানুষটা না, তার আগে অন্তত 5-6টা ক্ষেত্রে তার বিরুদ্ধে বিভিন্ন স্ক্যামের অভিযোগ আছে। আসল কথা, ঘটনাটা হচ্ছে যে চাকরি বাকরি দিতে পারছেন না, না রাজ্য না কেন্দ্র। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যেটা করেছেন, পশ্চিমবাংলার বেকার যুবকদের যুবতীদের জন্যে তিনি WBCS চালু করেছেন, আর কেন্দ্রের মোদী সরকার বেকার যুবক যুবতীদের জন্য IPS চালু করেছেন। WBCS হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জব সার্ভিস, আর IPA হচ্ছে ইন্ডিয়ান পকোড়া সার্ভিস। নমস্কার, জয় হিন্দ। ধন্যবাদ পার্থদা। দেখুন পার্থদা একই সঙ্গে কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসককে গাঁথলেন, কিন্তু আমি মনে করিয়ে দেবো যে হিন্দি ভাষায় একটা গোদা প্রবাদ আছে, হামাম মে হাম সব নঙ্গে হ্যাঁ, অর্থাৎ সহজ বাংলায় বললে ধোয়া তুলসী পাতা কেউই নয়। পার্থদা কংগ্রেসের প্রতিনিধি বলে আরও মনে করিয়ে দেওয়া দরকার যে 2018 সাল থেকে 2023 সাল এই 5 বছরে রাজস্থানে সরকারটা ছিল কংগ্রেসের, আর মুখ্যমন্ত্রীর নাম ছিল অশোক গেহলট। 5 বছরে সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছিল 14 বার। প্রায় 40 লক্ষ চাকরি প্রার্থীর জীবন সম্পূর্ণ অনিশ্চিত হয়ে গেছিল। বিধানসভায় রীতিমতো কড়া বিল আনতে হয়েছিল কংগ্রেস সরকারকে। কংগ্রেস শাসিত রাজস্থানকে তখন বলা হতো প্রশ্ন ফাঁসের রাজধানী। আরেকজন শীর্ষস্থানীয় বিরোধী রাজনীতিবিদ তখন বলেছিলেন, কোট আনকোট, যারা প্রশ্ন ফাঁস করে নিজেদের লকার ভরছে আমি তাদের লকার ভাঙবো, তাদের লকআপে পুরবো, এটাই আমার গ্যারেন্টি, আনকোট। বুঝতেই পাচ্ছেন এই গ্যারেন্টি যিনি দিয়েছিলেন তিনি প্রধানমন্ত্রী। এখন যে প্রধানমন্ত্রীর এখনকার প্রশ্ন ফাঁস নিয়ে বক্তব্য জানার জন্য গোটা দেশের মানুষ উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে। আবার কংগ্রেসের ভূপেন্দর সিং হুডা যখন হরিয়ানার মুখ্যমন্ত্রী তখন সেখানে ওই মেডিকেল কোর্সের প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেছিল। কাজেই কংগ্রেস তাদের যেরকম ট্র্যাক রেকর্ড ভুলে যাচ্ছে, তেমনি কংগ্রেস সমালোচকদেরও মনে করে দেওয়া প্রয়োজন যে আপনি আচির ধর্ম পরেরে শিখাও। ওই পঞ্চায়েত নামে একটা OTT এখন খুব চলছে না, তাতে ওই বিখ্যাত ভূষণ চরিত্রটা থাকলে এখানেই হয়তো বলতো, দেখ রহে হো বিনোদ, নেতাজি নে কেয়া কাহা থা আর কেয়া হো রাহা হ্যায়। যাই হোক, আমার পরের বক্তা বিশিষ্ট আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। নমস্কার, শুভ সন্ধ্যা। যে কোনো সভ্য সমাজ বা জাতি গঠনের জন্য যে দুটো
জিনিস সব থেকে জরুরি একটা সমাজ বা একটা জাতির উন্নতির জন্য, সেটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য। আমরা দেখছি এই শিক্ষা এবং স্বাস্থ্য দুটোই দুর্নীতিতে ভরে গেছে, এবং দুর্নীতিতে ভরে গেছে। যদি এটা কোনো ব্যক্তি দুর্নীতি করতো আলাদা ব্যাপার, এটা কিন্তু একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আমরা দেখছি রাজ্যে শিক্ষা দুর্নীতি, আমরা দেখছি কেন্দ্রে মেডিকেল এন্ট্রান্সে দুর্নীতি, কলেজ শিক্ষক নিয়োগের যে এন্ট্রান্স এক্সামিনেশন সেখানে দুর্নীতি। আমি এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রথমেই বলছি। কেন বলছি? কারণ কোনো একক ব্যক্তির পক্ষে আপনি সেই শিক্ষা দুর্নীতি বলুন বা আজকের নিট কেলেঙ্কারি বলুন করা সম্ভব না। যদি যারা এক্সামিনেশন করছে, যারা এই এক্সামিনেশনের সঙ্গে যুক্ত আছে, যেসব সরকারি আধিকারিকরা যুক্ত আছে, তারা যদি ইনভলভ না থাকে, কোনো এক ব্যক্তি কোনো এক জায়গায় বসে প্রশ্ন ফাঁস করাটাই সম্ভব না। তার কারণ এই প্রশ্ন যে তৈরি হয় যে কোনো এক্সামিনেশনে খুবই সিক্রেট হতে হয়, এবং মুষ্টিমেয় কিছু লোক ছাড়া, যারা ওই এক্সামিনেশন কন্ডাক্টিং বডিতে আছে, সেরম কিছু লোকজন ছাড়া কিন্তু এই প্রশ্নপত্র জানা সম্ভব না। এই যে ওয়েমার, ব্ল্যাঙ্ক ওয়েমার দিয়ে নম্বর পাচ্ছে আমরা পশ্চিমবঙ্গে দেখেছি, এবং এই নিটের ক্ষেত্রেও দেখলাম কি করে হচ্ছে। যখন সে ব্ল্যাঙ্ক ওয়েমারটা জমা দিচ্ছে, তাহলে কেউ তো ফিল আপ করে দিচ্ছে, এটা কি যারা পরীক্ষা নিচ্ছে তারা জানছে না? তাদের কন্ডাক্টেই তো জিনিসটা ইভ্যালুয়েশন হচ্ছে। এটা হচ্ছে কি করে? আমরা দেখছি সব রাজ্যই, আমাদের রাজ্য সরকার বলুন বা কেন্দ্রীয় সরকার বলুন, বলছে জিরো টলারেন্স টু করাপশন। কিন্তু শুধু কি মুখেই বলা, কাজে তো আমি দেখতে পাচ্ছি না। আজকে আমাদের রাজ্যের কথা ভাবুন, শিক্ষা দুর্নীতি হয়েছে। আমি ভাবতাম যে এখনকার যিনি শিক্ষামন্ত্রী তিনি এসে বলছেন যে দুর্নীতি হয়েছে, আমার যে আগের লোক উনি দুর্নীতির সঙ্গে যুক্ত, এই দুর্নীতির যারা বেনিফিশিয়ারি, যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি আমরা বাতিল করে দেবো, আমরা জিরো টলারেন্স টু করাপশন। উল্টে আমরা কি দেখলাম? উনি আসলেন এবং ক্যাবিনেটে প্রথম একটা অর্ডার পাস করলেন। ক্যাবিনেট অর্ডার কি? যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে, কোর্টে যে আবেদন করেছিল সেখানে লেখা ছিল ইললিগাল অ্যাপয়েন্টিজ, কারুর যাতে চাকরি না যায়, ইললিগাল অ্যাপয়েন্টিজের যাতে চাকরি বেঁচে যায়, তাই জন্য আমরা সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করছি। কেন? আজকে তো রাজ্য সরকার বলতে পারত যে হ্যাঁ দুর্নীতি হয়েছে, এরা শিক্ষক হওয়ার যোগ্যতা না, এদের পাশে আমরা দাঁড়াবো না, এদের চাকরি আমরা বাতিল করে দিচ্ছি। কেন আজকে কোর্টকে বাতিল করতে হচ্ছে? কোর্ট বাতিল করলো, তারপর সেই চাকরি বাঁচানোর জন্য আজকে সুপ্রিম কোর্টে আমাদের টাকা দিয়ে, করের টাকা দিয়ে কিন্তু তারা সেই চাকরি, যাদের বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি বাঁচাতে অস্থির। তার মানে এই যে জিরো টলারেন্স টু করাপশন, এটা কি শুধু বলার জন্যই? কাজে তো এর কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। এবং কেন্দ্রীয় সরকারও তাই, বারবার দেখছি কেন্দ্রীয় সরকার বলছে জিরো টলারেন্স টু করাপশন, কিন্তু এনটিএর মতন এত গুরুত্বপূর্ণ সংস্থার একজন চেয়ারম্যান কাকে করা হলো, যার বিরুদ্ধে এর আগে, এনটিএর আগে উনি যা যা পদে ছিলেন প্রত্যেকটা পদে প্রশ্ন ফাঁস এবং বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ। আজকে যদি আমার ইন্টেনশন থাকতো যে জিরো টলারেন্স টু করাপশন, তাহলে কিন্তু আজকে এনটিএ চেয়ারম্যান আজকে যিনি আছেন উনি কিন্তু হতেন না। আমার এইখানেই বক্তব্য, আজকে যদি সত্যি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার চাইতো যে আমরা জিরো টলারেন্স টু করাপশন, তাহলে কিন্তু সত্যি দুর্নীতি হতো না। দাঙ্গা যেরকম সরকার না চাইলে হয় না, সেরকমই এই রকম দুর্নীতি শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে সরকার যদি না চায় হওয়া অসম্ভব। আজকে ভাবুন তো, আজকে যারা এই দুর্নীতি করছে, শিক্ষা ব্যবস্থার ওপর যারা এই দুর্নীতি করছে, স্বাস্থ্য ব্যবস্থার ওপর যারা এই দুর্নীতি করছে, আজকে ভেবে দেখুন এটা কিন্তু ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে তাকেই আঘাত করবে। আজকে 10 বছর পর এটা ভাবতেও ভয় লাগছে যে 40 লক্ষ টাকা দিয়ে ডাক্তারি হচ্ছে, যে ডাক্তার হওয়ার যোগ্য না, আজ থেকে 10 বছর পর গিয়ে কিন্তু সেই লোকটাই আমাকে আপনাকে দেখবে, চিকিৎসা করবে, এবং ভুল চিকিৎসার কারণে হয়তো আমরা মারাও যেতে পারি বা আমাদের কোনো ক্ষতিও হয়ে যেতে পারে। আজকে যে শিক্ষক হওয়ার যোগ্যতা নেই সে যদি শিক্ষক হয়, আজকে আমাদের যে পরবর্তী প্রজন্ম তাদেরকে কি পড়াবে, তাদেরকে কি শিক্ষা দেবে? আজকে এই যে শুধু দুর্নীতি, কি শুধুই এই দুর্নীতি? একটা জিনিস ভাবুন, এই যে রি-এক্সামিনেশন হলো নিটের, তাতে 48% প্রেজেন্ট, বাকিটা অ্যাবসেন্ট। এই অ্যাবসেন্ট কেন? কারণ দিনে দিনে মানুষের প্রতি যারা
ক্যান্ডিডেট তাদের এই সরকারের প্রতি আস্থাটা চলে যাচ্ছে। তারা ভাবছে আমরা যদি এক্সামিনেশনে বসি কি হবে, আবার তো সেই দুর্নীতি হবে, আবার আমি যোগ্য আমি পাবো না, আমার তার থেকে আমি বসবোই না, আমাকে বসতে গেলেও তো কিছু টাকা দিতে হবে, আমি শুধু টাকাটা কেন খরচা করব যেখানে দুর্নীতি। এবং এই যদি হতে থাকে কালে দিনে দেখবেন এইটার বেসরকারীকরণ হয়ে যাচ্ছে এবং তাতে কি হবে, যার আমাদের কনস্টিটিউশনাল স্কিম যেটা যে সবার জন্য শিক্ষা, সেই স্কিমটাই ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। কারণ যখনই এটা প্রাইভেটাইজড হবে, মার্জিনালাইজ সেকশন অফ দ্য সোসাইটি উইল বি ডিপ্রাইভড অফ দেয়ার রাইট টু এডুকেশন। রাইট টু এডুকেশন মানে কিন্তু শুধুই 1 to 8 বা 1 to 12 না। আজকে যদি একজন যোগ্য কোনো ব্যক্তি হয় যে মেডিকেল ডাক্তারি পড়ার জন্য যোগ্য, সে কিন্তু আজকে বাধা পাবে, কারণ যদি প্রাইভেটাইজড হয়ে যায় সে সেই টাকাতে কুলোতে পারবে না। আমরা সবসময় বলছি যে এই যে দুর্নীতি, এই দুর্নীতির ফল কি? এই দুর্নীতির সবথেকে বড় ফল হলো আজ থেকে কিছুদিন পর দেখবেন আমরা কিন্তু বিলুপ্ত হয়ে গেছি। আমাদের সমাজ বলে, সভ্য সমাজ জাতি বলে কিছু থাকবে না, কারণ আমরা নিজেরাই নিজের ধ্বংসে নেমে এসেছি। আজকে এই যে একজন বিহারে একজন টাকা দিয়ে প্রশ্ন ফাঁস করছে, আপনি বলুন তো সে একজন ব্যক্তি কি করে প্রশ্নটা পাচ্ছে? যদি না এই যে দুর্নীতিটা এটা একটা ইনস্টিটিউশনালাইজ দুর্নীতি হয়, যদি না এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়। আমরা একজনকে ধরছি, কিন্তু সেই যতদিন না সরকার সত্যিকারের মনে করবে যে আমি দুর্নীতির বিরুদ্ধে নো টলারেন্স, এবং যতদিন না এই রাজ্যের শিক্ষা দুর্নীতি বলুন বা কেন্দ্রের মেডিকেল দুর্নীতি বলুন, প্রকৃত যে মাথায় যে এই দুর্নীতির যে মূল কাণ্ডারি সে ধরা না পড়বে এবং দৃষ্টান্তমূলক শাস্তি না পাবে, ততদিন কিন্তু এই দুর্নীতিমুক্ত আমরা সমাজ বা দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন কোনোদিনই আশা করতে পারবো না। এই যে আমরা দেখুন পশ্চিমবঙ্গে শিক্ষা দুর্নীতি, আজকে এখানে এই রাজ্য সরকার বলছে যে কেন্দ্রীয় সরকার দুর্নীতি করেছে, কেন্দ্রীয় সরকারের আমাদের দুর্নীতি নিয়ে বলার কোনো অধিকার নেই। কেন্দ্রীয় সরকার বলছে আজকে রাজ্য সরকার দুর্নীতি করছে, তারা কোন মুখে আমাদের সমালোচনা করছে? বিষয়টা সমালোচনার না, বিষয়টা রাজনীতিক ঊর্ধ্বে। বিষয়টা হলো আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সমাজকে আমরা কোন পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে রাজ্য বলুন বা কেন্দ্র বলুন, কারোরই কিন্তু কোনো সদিচ্ছা নেই যে আমরা দুর্নীতিমুক্ত সমাজ করব, দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা করব বা স্বাস্থ্য ব্যবস্থা করব। আজকে যে অবস্থা যদি সত্যি সেটা থাকতো, যেটা আমি আগেও বলেছি, তাহলে কিন্তু আজকে রাজ্য সরকার ব্যবস্থা নিত যাতে করে একটাও অযোগ্য শিক্ষক আজকে পশ্চিমবঙ্গে শিক্ষকতা করতো না। বা আজকে কেন্দ্রীয় সরকার কেন শুধু নিটটাকে ক্যান্সেল করলো, কেন নিট ইউজি বা পিজির টোটালটাকে ক্যান্সেল করলো না, কেন পোস্টপন করলো? যেখানে দুর্নীতির অভিযোগ, আমি যদি স্বচ্ছতা বজায় রাখতে চাই, আমি ক্যান্সেল করব। আমি আমার পুরো সংস্থা যে এনটিএ করেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদেরকে আমি পরিবর্তন করব, আমি নতুনভাবে পরীক্ষা নেব। তার বদলে এখন একটা নতুন দেখি সবাই বলছে কোর্টে এখন আছে, সুপ্রিম কোর্ট বুঝবে। কেন? মানুষ কি সুপ্রিম কোর্টকে ভোট দিয়েছে? আমাদের এক্সিকিউটিভ, আমাদের লেজিসলেচার তো পুরোপুরি আলাদা। আজকে এক্সিকিউটিভের কি বলছে যে আমাদের এই ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই, আমরা সুপ্রিম কোর্টের ওপর নির্ভরশীল। কেন সুপ্রিম কোর্টের ওপর আমরা নির্ভরশীল হব? মানুষকে কোর্টে কখন যেতে হয়? যখন সে সরকারের থেকে সঠিক বিচার না পায়। তাহলে কি আজকে সরকার মেনে নিচ্ছে যে তারা সঠিক বিচার দিতে পারছে না, আপনারা সুপ্রিম কোর্টে যান? কেন আজকে নিজে থেকে কেন্দ্রীয় সরকার বলল না যে আমরা সমস্ত কিছু বাতিল করছি, আমরা এনটিএর পুরো বডি কনস্টিটিউট চেঞ্জ করছি, আমরা নতুনভাবে কনস্টিটিউট করব, স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হবে? সেই কনফিডেন্স কেন দিতে পারছেন না? কেন শুধুমাত্র 48% ছেলে নতুন রিএক্সামিনেশনে বসলো, বাকিরা বসলো না? কারণ সেই যে বিশ্বাস ক্যান্ডিডেটদের, সেই বিশ্বাসই কিন্তু আজকে তারা হারাচ্ছে। আজকে ভাবুন তো, যে ছেলেটি 35 লক্ষ বা 50 লক্ষ টাকা দিয়ে ডাক্তারি হচ্ছে, সে কি আদৌ 5 বছর পর চিকিৎসা সেবা দেবে না চিকিৎসা ব্যবসা করবে? আজকে চিকিৎসা ব্যবসা হলে প্রকৃত চিকিৎসা কি আমরা পাবো? আমরা কেউ পাবো না, কারণ সেটা সেবা থাকবে না, সেটা ব্যবসায় পরিণত হবে। আজকে আমরা দেখছি যে রাজ্যে আজকে এই যে ইনভেস্টিগেশন সিবিআই করছে, আদৌ কি সিবিআই সঠিকভাবে ইনভেস্টিগেশন করতে পারবে? যেখানে এত অভিযোগ থাকা সত্ত্বেও একজন এনটিএর মতন গুরুত্বপূর্ণ একটা অর্গানাইজেশনের চেয়ারম্যান যাকে করা হলো, যার বিরুদ্ধে প্রচুর অভিযোগ, এই প্রশ্ন ফাঁসে, তারপরেও যখন তাকে চেয়ারম্যান করা হলো এবং এখনও এত অভিযোগের পরেও তাকে রেখে দেওয়া হলো, সিবিআই কোনোদিনও পারবে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে? সিবিআইয়ের তো প্রথমেই করা উচিত ছিল, তাকে ডাকা উচিত ছিল জিজ্ঞাসাবাদ করার জন্য।
একটা লোকের পক্ষে, বিহারের কোন লোক একার পক্ষে সম্ভবই না সেই প্রশ্নপত্র ফাঁস করা, রাজ্য হোক কি কেন্দ্র, দুজনেরই কোনো সদিচ্ছা নেই যে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব। আজকে আমি সবার কাছে এখানে আবেদন করব যে অনেক রাজনীতি হয়েছে, একটু সমাজের কথা ভাবুন, নালে কিন্তু ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে আমাদেরই এটা খেয়ে নেবে। আর একটা কথা বলে আমি শেষ করব, আমি জানি না এটা আমাদের গর্ব কিনা, হয়তো উন্নয়ন বা সংস্কৃতিতে আমরা কাউকে পথ দেখাতে পারিনি, তবে দুর্নীতিতে বাংলা কিন্তু সারা দেশকে পথ দেখিয়েছে। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ সুদীপ্ত। সুদীপ্ত বলছিল প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেই কারণেই প্রশ্ন তুললাম যে এই সঞ্জীব মুখিয়া, তার পেছনে নিঃসন্দেহে আরও বড় মুখিয়ারা রয়েছে। ওই মুখোশ পরা মুখিয়াদের মুখোশ শেষ পর্যন্ত কোনো তদন্ত কি খোলা যাবে? সুদীপ্ত যখন এ রাজ্যের শিক্ষা দুর্নীতির উদাহরণ টানছিল, আমি শুধু ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছিলাম 2018 সালে। এ রাজ্যে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠল। বিষয়টা এমন জায়গায় পৌঁছে গেল যে রবিবার ছুটির দিন তৎকালীন শিক্ষামন্ত্রীর বাড়িতে রিপোর্ট দিতে পৌঁছে গেলেন তৎকালীন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। সেদিনের সেই রিপোর্ট, তা নিয়ে যদি দুজনের মধ্যে সামান্যতম মতভেদ থাকে, তাহলে আজ দুজনে মুখোমুখি বসে তা সহজেই মিটিয়ে নিতে পারেন। তার কারণ তৎকালীন শিক্ষামন্ত্রীর নাম পার্থ চট্টোপাধ্যায় এবং মধ্যশিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতির নাম কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে দুজনের ঠিকানাই এক, প্রেসিডেন্সি জেল। দুজনেই কোটি কোটি টাকার নিয়োগ দুর্নীতি মামলার অভিযুক্ত। আবার দেখুন, ঠিক এখন যেরকম আরএসএস ঘনিষ্ঠ প্রদীপ যোশীকে এনটিএর চেয়ারম্যান পদে বসানো নিয়ে এত প্রশ্ন উঠছে দেশ জুড়ে, তখন এ রাজ্যের মানুষের মানিক ভট্টাচার্যের উদাহরণ তো মনে পড়বেই। প্রদীপ যোশী মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান থাকাকালীন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে, তবুও তাকে এনটিএর চেয়ারম্যান করা হয়। আবার আমাদের রাজ্যে 2016 সালে বিধায়ক হওয়ার পরও প্রাথমিক শিক্ষা পর্ষদের একেবারে শীর্ষ পদে রেখে দেওয়া হয়েছিল মানিক ভট্টাচার্যকে। এমনকি দুর্নীতিতে নাম জড়ানোর পরেও শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে পদ ছাড়তে হয় মানিক ভট্টাচার্যকে। এখন তিনি জেলে, কিন্তু এখনও দল তাকে মানিকই মনে করে। তাই জন্য পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করা হলেও মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে আজও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। দুর্ভাগ্য যে প্রদীপ যোশী বা মানিক ভট্টাচার্যরা কেন্দ্রে বা রাজ্যে, এই রাজ্যে বা অন্য রাজ্যে কোথাও বিরল নন। যাই হোক, আমার পরের বক্তা বহু মাসের অক্লান্ত পরিশ্রম করে যিনি স্নাতকোত্তর ডাক্তারি পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছিলেন, নিট পিজির পরীক্ষার্থী অর্ণব চক্রবর্তী। শিক্ষার লাঞ্ছনা মানে দেশের লাঞ্ছনা। আমার সমস্ত বয়োজ্যেষ্ঠকে প্রণাম জানিয়ে এবং দেশের যাবতীয় পরীক্ষা পদ্ধতির আত্মার শান্তি কামনা করে আমার বক্তব্য শুরু করি। কিছু প্রগল্ভ কথাবার্তা হতে পারে, আমাকে সবাই একটু ক্ষমা সুন্দর নজরে দেখবেন। প্রথম বক্তব্য, দেখুন, বক্তব্যের মধ্যে আলোচনামূলক কিছু নেই, হোয়ারাবাটরিজ কিছু নেই, সহজ সরল স্পষ্ট কথা। আমরা ডাক্তাররা এবার হতাশ হয়ে পড়ছি। আমি আবার রিপিট করছি, আমরা ডাক্তাররা এবার হতাশ হয়ে পড়ছি। তবুও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে আজকে যখন আমি পেয়েছি, সেটাকে আঁকড়ে ধরে ক্লিয়ার কাট একটা কথা আমি বলতে চাই। আমি কোনো রাজনৈতিক সমর্থক বা অন্য কোনো দলকে আক্রমণ করতে চাই না, কারো পিঠও বাঁচাতে চাইছি না, কিছুই বলতে চাইছি না। সিম্পল একটা কথা বলতে চাইছি, সবাই আজকে একটা কথা মানুক যে আজকে ডাক্তারদের অস্তিত্ব সংকটে, অন্য কারো না, ডাক্তারদের, যাদের হাতে আজকে স্বাস্থ্য ব্যবস্থা দাঁড়িয়ে, যাদের কাছে আপনারা প্রত্যেক দিন কোনো না কোনো কারণে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হলে আসেন। এবার আপনাদের জীবন মরণের জন্য ভরসা করেন আপনারা যে মানুষগুলোকে, তারা মেনলি এমবিবিএস থেকে তারপরে পোস্ট গ্র্যাজুয়েশনে যায়। এই যে এমবিবিএস ডাক্তার, তারা যে অধ্যবসায় নিয়ে পড়াশুনো করে ডাক্তার হলো, তাদের যে স্নাতকোত্তর পরীক্ষা, সেই পরীক্ষা বন্ধ হয়ে গেছে। এর যে প্রত্যক্ষ ফল, তার জন্য দায়ী কে সেটা আমরা জানি না, কিন্তু তার ফল ভোগ করবে কারা সেটা আমরা সবাই জানি, আমি জনতা। আমিও ভোগ করতে পারি, কারণ আমি ডাক্তার হলে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। আপনাদেরকেও ভোগ করতে হবে, কারণ আপনাদেরকে তো আমাদের কাছে আসতেই হবে। একটা কথা বলে রাখি, ঘর একদিন সবারই পড়ে। আজকে আমাদের ঘর পুড়ছে, কালকে অন্য কারো ঘর পুড়বে। ওয়েলকাম সিনেমাতে একটা ডায়লগ ছিল, ওই কি যেন উদয় বলে কেউ একজন বোধহয় ছিলেন, উনি বলেছিলেন, ভগবান কা দেওয়া হুয়া সবকুছ হ্যায়। ভগবান সবাইকে সব কিছু দিলেও যাতে ওঠার মতো না বিদ্যার অহংকারটা দিতে পারে না। আর এই কারণে মানুষ ডিগ্রি কেনে, যাদের কাছে পয়সা আছে তারা ডিগ্রি কেনে। কিন্তু যদি ডিগ্রি কেনে, সেখানে একটা সমস্যা আছে, যেগুলো কেনা ডিগ্রি সেগুলো জানা যায়। এই কারণে মানুষের মধ্যে যাদের কাছে পয়সা আছে তারা মেধা কিনতে শুরু করে, যেখানে মেধা দিয়ে যে ডিগ্রিগুলো পাওয়া যায় সেই ডিগ্রিগুলো কিনতে হবে। আর এইখান থেকে শুরু হয়েছে সমস্ত চক্র।
ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, এই দিকে ক্ষমতাবান লোকেদের চোখ ঘুরে গিয়েছে এবং এইখানেই বিপদটা শুরু হয়েছে। এই যে মেধা, একাগ্রতা, নিষ্ঠা, অনুশাসন, সর্বোপরি সন্তানের ইচ্ছে সে আদৌ ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, এই সবকটাকে বুড়ো আঙ্গুল করে আঙ্গুল দেখিয়ে টাকা দিয়ে ডাক্তারি ডিগ্রি কেনার এই যে সর্বনাশা খেলা শুরু হয়েছে, তার ভোগান্তি ভুগবে কে? জনতা জনার্দন ভুগবে। রাজার ছেলে ডাক্তার হবে আর সাধারণ বাড়ির মেধাবী ছেলে মেয়ে ডাক্তার হওয়ার সুযোগ না পেয়ে সারা জীবন নিজেকে দোষ দিয়ে জীবনযুদ্ধ করে যাবে, এটাই তাহলে ভবিষ্যৎ হবে, তাই তো? সোশ্যাল মিডিয়া আছে, এখন সোশ্যাল মিডিয়া, টেলিগ্রাম আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে বলে আমরা এত তাড়াতাড়ি জানতে পারছি এই সব ঘটনা ঘটছে। নইলে আগেকার দিন যদি হতো পরের দিন খবরের কাগজে চা খেতে খেতে আমরা জানতে পারতাম ও এরকম একটা ঘটনা ঘটেছে। তাড়াতাড়ি জানতে পারছি, তাড়াতাড়ি বলে সমস্ত জিনিসপত্র জানতে পেরে গিয়েছি বলে এত তাড়াতাড়ি ধরা পড়ছে, এত তাড়াতাড়ি স্টেপস হচ্ছে, নইলে হয়তো আরও সময় লাগতো। নিট ইউজি নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, আমি আবার বলছি হোয়ার অ্যাবাউটার্সে না গিয়ে একটা ডাইরেক্ট কথা বলা যাক, নিট পিজিতে কি হলো। নিট ইউজি নিয়ে সবাই জানেন, নিট পিজি কি ভয়ঙ্কর প্রহসন, একবার শূন্য, মানে একদম শূন্য থেকে আসে। নিট পিজি কি? স্নাতকোত্তর পরীক্ষা, পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষা। কি পরীক্ষা? আপনারা যেরকম জিজ্ঞাসা করেন বাবা তুমি কিসের ডাক্তার, এই যে উত্তরটা দেবো, মেডিসিনের ডাক্তার, সার্জারির ডাক্তার, গাইনির ডাক্তার, অর্থোর ডাক্তার, এই যে কিসের ডাক্তার হবো সেই সিদ্ধান্ত নেওয়া হয় এই পরীক্ষাটা দিয়ে। ভাবুন কি প্রয়োজনীয় পরীক্ষা, এবং ওই পরীক্ষা কি সিদ্ধান্ত নেয়। এবার এক্সাম হওয়ার কথা ছিল মার্চে, পোস্টপন হয়ে গেল। পোস্টপন হয়ে হলো জুলাইয়ে পরীক্ষা হলো না, প্রিপন হয়ে গেল। হলো কখন? জুনে, অর্থাৎ কি হওয়ার কথা জুনের 23 তারিখে পরীক্ষা। 22 তারিখ রাত্রিবেলা সবাই যখন মোবাইল ফোন বন্ধ করে, ফোন টোনগুলো সুইচ অফ করে পরীক্ষার আগের রাত্রে রেস্ট নেয়, ব্রেনটাকে ঠান্ডা করে যে আগামীকাল পরীক্ষা। কিসের পরীক্ষা? ডাক্তারির স্নাতকোত্তর পরীক্ষা। মানে এর থেকে হাই ভোল্টেজ পরীক্ষা হয়তো ইউপিএসসি হতে পারে, আমি অন্য কোনো পরীক্ষাকে ছোট করছি না, ডাক্তারির পরীক্ষা, মানুষ বাঁচানোর পরীক্ষা। রাতারাতি টুইটারে সবাই জানতে পারছে, ফোন যদি আসছে জানা যাচ্ছে রাত্রিবেলা গভীর রাত্রে পরীক্ষা শুরুর ঠিক 11 ঘন্টা আগে পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে। কেউ 1000 কিলোমিটার দূরে গেছে, কেউ 400 কিলোমিটার দূরে গেছে, কেউ 300 কিলোমিটার দূরে গেছে, কেউ গার্জেন নিয়ে গেছে, কেউ একা গেছে। আমরা যারা জুনিয়র ডাক্তার মাসে 40 থেকে 50 হাজার টাকা করে পাই, অনেকে 3 মাস আগে থেকে ডিউটি ছেড়ে দিয়েছে, চাকরি ছেড়ে দিয়েছে। আগে আমরা পড়ে নিই 3 মাস চুপচাপ, তারপরে পরীক্ষা দিয়ে তারপর আবার কোথাও একটা ঢুকবো। এরপর কি করব? 3 মাস ধরে যে ছেলে মেয়েগুলো বেকার বসে আছে তারা কি করবে? এরপরে কবে পরীক্ষা হবে জানি না, সে পরীক্ষার রেজাল্ট কি হবে জানি না। মানে আমাদের ডাক্তারদের অবস্থা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, আমি তো ভাবছি তাহলে আমজনতা কি করছে। ওই যে বললাম আজকে আমার ঘর পুড়ছে, এখন আমি বুঝতে পারছি অন্যের ঘরগুলো পোড়ার যন্ত্রণাটা কতটা। আশা করছি এরপর অনেকে বুঝতে পারবে। মানে আমার এই কথাগুলো বলা উচিত না, মানে আমি হয়তো আবেগপ্রবণ হয়ে যাচ্ছি, কথাগুলো শুনতে খারাপ লাগছে, ছেড়ে দিই। অ্যাডমিট কার্ড ইস্যু, আরে তুমি একটা পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ইস্যু করেছো, তার মানে কি তুমি পরীক্ষা নেওয়ার জন্য রেডি? যুক্তি তাই বলে। যখন অ্যাডমিট কার্ড তুমি দিয়ে দিয়েছো 11th আওয়ারে, তুমি এক্সাম কি করে ক্যান্সেল করো? আচ্ছা আমি ধরে নিলাম এক্সাম ক্যান্সেল, এক্সামটা তো পেন পেপার বেসড না, এক্সামটা তো ক্লাউড বেসড। সেখানে একটা সার্ভার আছে, সেই সার্ভারে কোশ্চেন আছে, তোমার মাল্টিপল সেটস আছে। জেনারেলি যেটা হয় একটা নিট পিজি পরীক্ষার প্রোটোকল কি, 2000 খানা সেন্টার আছে, আগের রাত্রে কোশ্চেন দিয়ে দেয়, কোশ্চেনের 5টা-6টা সেট থাকে, একটা যে কোনো কোশ্চেনের সেটের টেস্ট রান করা হয়। টেস্ট রান করে নেওয়ার পরে দেখে সব কিছু ঠিকঠাক চলছে, পরের দিনে পরীক্ষা হয়। পরীক্ষাটা হলো না, তার একটাই যুক্তিসঙ্গত রিজন হতে পারে, যতগুলো সেট ছিল সবকটা সেট লিক হয়ে গেছে, আর কোনো রিজন হতে পারে না। রাতারাতি পরীক্ষা 5খানা সেটের মধ্যে 5খানা সেট রিলিজ হলো, তবেই না পরীক্ষাটা বন্ধ হবে। আর কি কারণ আছে আমরা জানি না। তার মানে 5খানা সেট যেখানে লিক হয়ে যায়, 1খানা সেট লিক হতে পারে, তো অনলাইন পরীক্ষা 5খানা সেট লিক হওয়ার জন্য তো ভেতরে কাউকে থাকতে হবে। এ ব্যাপারে যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলতে পারবেন, কিন্তু 5খানা সেট লিক হয়ে যাওয়া এটা কত বড় ফেলিওর আমি বলে উঠতে পারি না। মানে এক্সাম কন্ডাক্ট করছে এনবি, এটা তাদের রেসপন্সিবিলিটি, বাট আপনারা একবার ইমাজিন করুন 5খানা সেটের 5খানা সেটই লিক করে গেছে। আচ্ছা এবারে আমি বলে দিলাম আমাদের জুনিয়র ডাক্তারদের স্ট্রেস, আমি তো আমার কথা বলে দিলাম যে আমি ঠিক আছে, আমার অসুবিধা হবে, আমি হয়তো আরও 3-4 মাস পরে পরীক্ষা হবে না, আলাদা ব্যাপার। যারা অলরেডি পিজিটি ডাক্তার, অর্থাৎ আমরা এরপরে যারা পিজিতে যাব,
আমাদের যারা ইমিডিয়েট সিনিয়র ওখানে ওয়েট করে আছেন তাদের তো টাইমটা বেড়ে গেল, একাডেমিক সেশন বেড়ে গেল, তাদেরকে এবারে ডাবল পেশেন্ট দেখতে হবে। এমনিতেই ডাক্তারদের 70 ঘন্টা 80 ঘন্টা করে সপ্তাহে ডিউটি, সেটাকে গ্লোরিফাই করা হয় যে তোমরা তো মানুষের সেবা করছো, তাতে ঘুম চলে গেছে, ডিপ্রেশন হয়, এদিক ওদিক সুইসাইড হতেই থাকে, সেগুলো এখন নিয়ার নর্মাল হয়ে গেছে। তাদের কথাটা কিন্তু কেউ ভাবছে না। এই যে পিজি স্টুডেন্ট যারা মেনলি সমস্ত হসপিটালগুলোতে কি বলবো গ্রাউন্ড ওয়ার্ক করে, লেবার ওয়ার্ক করে, তাদের কথাটা কেউ ভাবছে না। আমি একবার মনে করিয়ে দিতে চাই তাদের কি অবস্থা হতে চলেছে এখন। আর রইল কথা প্রাইভেটের, এই যতগুলো এক্সাম সেন্টার, আমি যখন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতাম আমি সরকারি জায়গায় পরীক্ষা দিতাম, এখন সবই প্রাইভেট। যে প্রাইভেট জায়গায় পরীক্ষাগুলো হচ্ছে সেখানে না তো প্রপারলি সিকিউরিটি গার্ড থাকে, প্রত্যেকেই প্রাইভেটলি এমপ্লয়েড, তারা কেউ কোনো রেসপন্সিবিলিটি নিতে রাজি না। বহু জায়গায় তো মানে সিকিউরিটি নেই বললেই চলে। এর আগে যারা পরীক্ষা দিয়েছে তারাও বলে এখানে স্ক্যামের চান্স অবভিয়াসলি অনেক বেশি থাকবে। এটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করা দরকার। আর সবচেয়ে দুঃখের কথা, এই পরীক্ষাগুলো যখন দিতে যায় না, প্যান্টের বেল্ট খুলে নেয়, দেখে যে প্যান্টের যে চেনটা আছে ওটা মেটালের কিনা, একে বলে বজ্র আটনি ফসকা গেরো, একেই বলে বজ্র আটনি ফসকা গেরো। তুমি আমাকে চেক করছো, তোমার সিস্টেমের ঠিক নেই। আমরা ডাক্তারি শাস্ত্রে একটা কথা বলি, ইনসিডিয়াস ইন অনসেট। ইনসিডিয়াস কথাটা একটা মানে এই নামে একটা গা ছমছমে ভূতের সিনেমা আছে। মানেটা কি, যদি কিছু খুব সাবধানে আস্তে আস্তে ক্ষতিকরভাবে বাড়তে থাকে, তাহলে ভূতের গল্পটা কি হয়? সুমনদা একটা ইনসিডিয়াসের গল্প বলবো। গল্পটা কি হয়, একটা ভূত থাকে, সেই ভূত বাড়িতে যত ওই একটা বাড়ির মধ্যেই সে থাকে, সেই বাড়িতে যারা আসে ও তাদেরকে একটা একটা করে খেতে থাকে এবং তার ক্ষমতা বাড়তে থাকে। এই ভূতের ক্ষমতা বাড়তে 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 তার এমন একটা জায়গায় চলে আসে, শেষ যে ফ্যামিলি, যাকে নিয়ে ভূতের সিনেমাগুলো হয়, শেষ যে ফ্যামিলিটা এসে হাজির হয়, তার উপর সে এমন ভয়ঙ্কর অত্যাচার করতে শুরু করে, বেশ কিছু খুন করে ফেলে, যে তারা সেই বাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়। বাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়, পালিয়ে আসে, তারপর এক্সোরসিজম হয়। এবারে ভূত কে হবে, ওঝা কে হবে, আলোচনা কি হবে, সে ভূতরে কাজ কারবার কি, সেগুলো রাজনৈতিক বিশ্লেষকরা বলবে। কিন্তু এখানে আমার বলার বক্তব্যটা অন্য। ভূতের সিনেমাটা স্পেসিফিক জিনিস থাকে। ভূত মানুষকে হত্যা করার লক্ষ্যে থাকে না, ভূত এই লক্ষ্যে থাকে যে সে মানুষের বিশ্বাসকে এবং সাহসকে, মানুষের যে মনোবলকে, সেইটাকে হত্যা করে। এই যে ইনসিডিয়াস অনসেটের কথা বলছিলাম, এই যে আজকে নিট পিজি ধরা পড়লো, নিট ইউজি ধরা পড়লো, নেট ইউজিসি ধরা পড়লো, এগুলো আজকের নয়, বহুদিন ধরে ক্ষতিকর ধরে এগুলো বাড়ছিল। এগুলো সবাই আমরা জানি, সবাই আমরা মনে মনে উপলব্ধি করি। আজকে বেড়াল ঝুলি থেকে বেরিয়েছে এবং তাই এই কারণে পরীক্ষাটা বন্ধ হয়েছে। কথা হচ্ছে ওই যে বলছিলাম ভয়, ভয় কারা পাচ্ছে? ভয় পাচ্ছি আমি। কেন? কারণ আমাকে স্নাতকোত্তর পরীক্ষাটা দিতে হবে, আমি একটা ভালো ডাক্তার হতে চাই, একটা স্পেশালাইজড ব্রাঞ্চে যেতে চাই। ভয় কারা পাচ্ছে? ছোট ছোট বাচ্চাগুলো ভয় পাচ্ছে না, তাদের কিছু যায় আসে না ডাক্তার হলে কি হবে, ইঞ্জিনিয়ার কি হলে হবে, তারা তো তার কোর্সে ঢোকার পরে তারা বুঝতে পারবে। ভয় পাচ্ছে বাবা মায়েরা, ভয় পাচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের যারা বাবা মা, তারা তাদের ছেলেটাকে এখন রাত 12টার সময় এনসিআরটি বইয়ের টিক মারতে দেখছে না। আজকে হয়তো তারা মনে মনে জানে যে তার ছেলে নিট ইউজি ক্র্যাক করতে পারে, তার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ারটা হতে পারলেও হতে পারে, কিন্তু পাবে তো? যে পরিমাণে স্ক্যাম চলছে, 67খানা ছেলে যেখানে 720-তে 720 পায়, ভূভারতের এর পূর্বে উদাহরণ নেই। সেখানে কোন বাবা মা বুক ঠুকে বলতে পারবে আমার ছেলে বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র, আমি যেমন বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র, আমার ছেলে বাঁকুড়া জেলা স্কুলের টপার, সে আমি গর্ব করে বলতে পারি সে এবার মেডিকেলে চান্স পাবে? সে নাও বলতে পারে, হয়তো তার র্যাঙ্কটাই বাদ দিয়ে তার জায়গায় অন্য কেউ ঢুকে যাবে। বুক ঠুকে ছেলেকে নিয়ে গর্ব যে বাবা মা করতে পারে না, বা যে ছেলেটা বা মেয়েটা মেডিকেলে পেল না, তার নিজের মনে এবং তার বাবা মায়ের মনে সন্দেহ রয়ে গেল যে আমার ছেলেটাকে সত্যিই নিট ইউজিটা পায়নি নাকি তাকে পেতে দেওয়া হয়নি, সেই সমাজের কি হবে? তাহলে এখন আমাদের প্রশ্ন দাঁড়াচ্ছে তিনটে। মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন তাদের ছেলে মেয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক। তাহলে সন্তানের প্রাণপাত পরিশ্রম দেখেও বাবা মা নিশ্চিত হতে পারবে তো? সফল হলেও সেটা কি ঠিক, বিফল হলেও আদৌ কি বিফল? অর্থাৎ আমার বলার বক্তব্য, তার র্যাঙ্ক ধরে নিচ্ছি হলো 5000, হয়তো তার আগে 1000 জন স্ক্যাম ঢুকে আছে, সে তো তাহলে 1000 র্যাঙ্ক উপরে যেতে পারতো। 1000 র্যাঙ্ক উপরে গেলে তার আরও দুটো কলেজ এগোতো তার। আবার সে যদি বিফল হয়, সে হয়তো পেতো, এত বেশি স্ক্যাম ঢুকে আছে সে হয়তো পেলো না। সারা জীবন সে অন্য কোনো এক্সামের জন্য লড়াই করে যাবে, সে হয়তো অন্য কোনো ব্রাঞ্চে গিয়ে ঢুকবে, কিন্তু সে হতে পারতো হয়তো ডাক্তার। আসলে সামর্থ্যেরও সামর্থ্য থাকে, কিন্তু
সে সামর্থ্যটা আর কাজ করছে না। আমরা আস্তে আস্তে হার মেনে নিচ্ছি কার কাছে? কাঞ্চন মূল্যের কাছে। সোজা কথায় পরিশ্রম আর মান্যতা, এই দুটোর মধ্যে যে বিস্তর ফারাক তৈরি হয়ে গেল, এই যে সন্দেহের বাতাবরণটা তৈরি হয়ে গেল, মেধা যে কাঞ্চন মূল্যের কাছে নত হয়ে গেল, এটা প্রমাণিত হলো যে আপামর শিক্ষা ব্যবস্থার মূলে কুঠারাঘাত হয়ে গেছে। আজ রাজনৈতিক তরজা ভুলে দলমত নির্বিশেষে এসে আজকে যদি আমরা সবাই মানি যে এই দেশের পরীক্ষা পদ্ধতি আজকে মৃত, শিক্ষা ব্যবস্থার প্রাণ আজ কণ্ঠাগত, স্বাস্থ্য আজকে এক ধরনের পণ্য এবং মেধা কাঞ্চন মূল্যে বিকৃত হচ্ছে, তাহলে যত তাড়াতাড়ি এই সত্যিটা মানতে পারবো ততই দেশের মঙ্গল। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক কথাই বলে ফেলেছি। হয়তো আমার কথায় রাজনৈতিক বক্তব্য যারা দিচ্ছেন তারা একটু ক্ষুণ্ণ হতে পারেন, কিন্তু আমি দু একটা কথা বলতে চাই। এক হচ্ছে এক্সামের ট্রান্সপারেন্সিটা বাড়ানো হোক। একটা 3 ঘন্টার পরীক্ষা র্যান্ডাম পরীক্ষাতে হয় না, স্ক্রিনিং লাগে। একটা স্ক্রিনিং হোক, একটা প্রপার পরীক্ষা হোক। আর এক্সামটা অল ইন্ডিয়া বেসিসে হচ্ছে বলে, একটা সেন্ট্রাল কমিটি আছে বলে মনে হয় সমস্যাটা বেশি হচ্ছে। কেন, এর আগে যখন বেঙ্গল জয়েন্ট হয়েছে তখন সেখান থেকে ডাক্তার হয়নি? আমাদের সাথে যে স্যার বসে আছেন, অভিজিৎ স্যার বসে আছেন, উনি সম্ভবত আগেকার দিনে কেএলপিজি দিয়েছেন, উনি আজকে একজন প্রমিনেন্ট ডাক্তার। কেন উনি তার যোগ্য সম্মান পাচ্ছেন না? আমি মনে করি রাজ্যের একটা যে 50% আসন ছিল সেটা রাজ্যকে ফিরিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ। এটা আমার ব্যক্তিগত মতামত, এটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না। কিন্তু এক্সাম অল ইন্ডিয়া না হয়ে স্টেট ওয়াইজ হওয়াটাই মনে হয় প্রেফারেবল, অন্তত আমার কাছে। আর সমস্ত প্যানেল বা পলিসি মেকিংয়ে অন্তত ডাক্তারটা বাড়ানো হোক। ডাক্তার এবং প্রেফারেবলি স্নাতকোত্তর, অর্থাৎ যাদের একটা এমডি বা এমএস বা অন্য কোনো ডিএনবি, কোনো ডিপ্লোমা, কোনো ডিগ্রি আছে, অর্থাৎ যারা ডাক্তারিটা করেছেন, যারা মানুষের সাথে মিশেছেন, যারা কষ্টটা বুঝেছেন, যারা জানেন মানুষের কষ্ট কী আর ডাক্তারের কষ্ট কী, ডাক্তার হয়ে ডাক্তারের কষ্টটা বোঝা উচিত। যাই হোক, তাহলে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা গেল, ডাক্তারি প্রবেশিকা কোনো রকমে যদি ডাক্তার হয়ে ঢুকে গেলাম, স্নাতকোত্তরটাও গেল। আমি সকলের কাছে অনুরোধ করব, রাজনৈতিক আলোচনা চলতে থাকুক, কিন্তু সবাইকে দলমত নির্বিশেষে এই চিন্তাটা নিয়ে একবার বসা উচিত যে এরপর কি করব। এই শিক্ষা ব্যবস্থা কি সত্যি ফেল করে গেল, নাকি অন্য কোনো বাইপাস আছে? নিট পিজি, নিট ইউজি, অর্থাৎ ডাক্তারির যে মেন লাইন, মেধাবী ছাত্রছাত্রীদের একটা লাইন, আর তার সাথে প্যারালালি সমান্তরালি চলছে একটা স্ক্যাম। যারা প্রপার ডাক্তারি না করে ঢুকলো এবং স্নাতকোত্তর পরীক্ষায় প্রপার ডাক্তারি না করে বেরিয়ে গিয়ে তাদের চেম্বার শুরু করলো। একটা জিনিস বুঝতে হবে, আমি কিন্তু ডাক্তার হয়েই কথা বলছি, যারা স্ক্যাম করে ঢুকছে, ঢুকতে লাগবে 30 থেকে 40 লাখ, আর তারপরে স্নাতকোত্তরের জন্য 1 লাখ। আমি আমার ফোন দেখাতে পারি, আমার ফোনে মেসেজের পর মেসেজ আসে। এই যে আমার ফোন, আমি এখানে যদি অ্যাডমিশন লিখে সিম্পল সার্চ করি তাহলে অন্তত প্রায় 50খানা মেসেজ বেরোবে, নিট এমডি এমডিএস এ অ্যাডমিশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। তারা তাতে প্যাকেজ বলেন প্রায় 1 কোটির কাছাকাছি। তাহলে প্রায় 1.5 কোটি টাকা দিলে কেউ একজন স্নাতকোত্তর ডাক্তার হতে পারবে। সে সেই টাকা তোলার জন্য ডাক্তারিটা করবে না, আর তার জন্য দোষ হবে আমাদের মতো ছেলে মেয়েদের, যারা ডাক্তারিটা মন দিয়ে করার চেষ্টা করছে, আপনাদের সেবা করার চেষ্টা করছে। মাত্র 50,000 টাকা দিয়ে আপাতত পড়াশুনো করছি, হাউসস্টাফশিপ করছি, এবং ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশ সেবা, জনসেবা, মানব সেবা করার চিন্তা ভাবনা করছি। একটা জেনারেল ধারণা আছে ডাক্তারদের প্রচুর টাকা, হয় না। ডাক্তাররা পড়াশুনো করে তারপরে সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করে। আমার নিজের এখন 29 বছর বয়স। আপনারা প্লিজ একটা জিনিস বোঝার চেষ্টা করুন, এই যে স্ক্যাম হচ্ছে তার জন্য ডাইরেক্টলি এফেক্টেড হবেন আপনারা, আমরা তো হবই। আমাদের কম্পিটিশন হয়তো বাড়বে, কিন্তু আমাদের সাথে যারা কম্পিটিশনে নামবে তারা আপনাদের চিকিৎসা করতে পারবে তো? ভেবে দেখবেন। ধন্যবাদ। ধন্যবাদ অর্ণব। আমি শুরুতেই তথ্যের খাতিরে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে অর্ণব যে পরীক্ষাটা দিতে গিয়ে শেষ মুহূর্তে মাঝরাতের পরে জানতে পারলো সেটা নিট পিজি পরীক্ষা, সেটা কিন্তু এনটিও নেয় না, সেটা সরাসরি এই দেশের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নেয়। সুতরাং এর দায় একেবারে সরাসরি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। আমাদের এই দেশে আমি সার্বিকভাবে যদি দেখি, দেখুন উচ্চশিক্ষা আজ এমন একটা ব্যবসার চেহারা নিয়েছে, অর্ণব একেবারে ঠিক বলেছে। তাতে এই অর্ণব এবং অর্ণবের মতো লক্ষ লক্ষ মেধাবী ছাত্রছাত্রীদের মেধা, ওর কথাই কোট করি, যে কাঞ্চন মূল্যের কাছে জাস্ট অর্থহীন হয়ে যাচ্ছে। রাজস্থানের যে কোটায় একসময় টায়ার আর রাসায়নিক কারখানা ছিল, এখন তা ডাক্তারি আর ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া তৈরির কারখানার চেহারা নিয়েছে। আর এই কোচিং সেন্টারগুলো, কোচিং সেন্টারের কারখানাগুলো
কথাগুলো বলা ভালো, যে মগজ ধোলায় যন্ত্র দিবারাত্র সেখানে চলছে, কিভাবে এই বাচ্চাগুলোকে তার মাসুল দিতে হচ্ছে জানেন? পরিসংখ্যান কি বলছে? মারাত্মক এই পরিসংখ্যান। 2023 সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত 1 বছরে এই কোটায় আত্মহত্যা করেছেন 29 জন পড়ুয়া, এই অর্ণবের মতো। 2022-এ সংখ্যাটা ছিল 15, 2019-এ আত্মহত্যা করেছিল 18 জন, 2018-এ 20 জন। তারপরও কোটার এই নির্মম কোচিং র্যাকেটগুলোকে ভাঙার বা একটা নিয়মে বাঁধার ন্যূনতম উদ্যোগ না সেখানকার রাজ্য সরকার না কেন্দ্র সরকার নিয়েছে। তাই আজ যদি অর্ণব বা অর্ণবরা এই সিস্টেমের দিকে আঙুল তুলে ওই ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারার তারুণ মাস্টারের মতো বলে ওঠে আই অ্যাকিউজ, আমাদের মহামহিম সরকার বাহাদুররা জবাব দিতে পারবেন তো? এই প্রশ্ন দিয়ে শুরু করবো আজকে ওপেন ফোরাম। সুমন, তুমি বলেছিলে যে জিজ্ঞেস করছিলে যে নেট বাতিল, পরীক্ষা বাতিল হয় কিন্তু নিটটা বাতিল করা হচ্ছে না। আমার নিজের মনে হচ্ছে এই যারা 35 লাখ 40 লক্ষ টাকা দিয়ে ডাক্তারি পড়ার সুযোগ পাচ্ছে এবং তারপরে পড়তে গেলে আরো 1-1.5 কোটি লাগবে, তার মানে 1-1.5 কোটির মতো তার কাছে আছে। তো এই যে সমাজের এই অংশটা, এটা প্রভাবশালী। আর যারা টাকা দিয়েছে 35-40 লক্ষ টাকায় পরীক্ষা যদি আজকে ক্যান্সেল করা হয় পুরো পরীক্ষাটা, তারা কি টাকা ফেরত চাইতে পারে? ঠিক যে কারণে আমাদের এখানে দেখেছি আমরা অযোগ্যদের আমরা চাকরিতে সরকার রাখতে বাধ্য হয়েছে, তারা টাকা চাইবে যে আমি দিয়েছি, চাকরি চলে গেছে বা টাকা ফেরত চাই। তাহলে আজকে যারা এই নিট পরীক্ষায়, হ্যাঁ, কিন্তু আইনের বিচারে বাচ্চা টাকা দেওয়াটাও তো ক্রিমিনাল অফেন্স, অসম্ভব, এতে কোনো সন্দেহ নেই না। কিন্তু আমি বলছি পলিটিক্যাল সিদ্ধান্ত। ও কলকাতা শহরের, ও তো নিজের বেতনও বলে দিল। আমি যে অডিও টেপটা গত শুক্রবার প্লে করেছি আমার অনুষ্ঠানে, তাতে বলছে এই নিট পিজির প্রশ্ন রেডি, প্রশ্ন উত্তর সমেত পেয়ে যাবেন। কত টাকা দিতে হবে? 65 লক্ষ। আমি বলছি ও একদম ঠিক বলেছে, এই 65 সিপিএম এর চিরকুটের ব্যবস্থাটাই ভালো ছিল, চিরকুটে লিখে পাঠিয়ে দাও চাকরি। 65 লক্ষ তুলবে তো একদম সাধারণ এই আমার তোমার মতো রোগীদের কাছ থেকে। আমি বলছি এই ছেলেটি যে হয়তো দিল, কোথা থেকে দেবে আমি জানি না, 65 লক্ষ কার বাড়িতে থাকে, কিন্তু আমি বলছি যারা দিল তারা আলটিমেটলি তো সাধারণ রোগীদের কাছ থেকে। তারপরে আমরা ডাক্তারবাবুদের কাছ থেকে মানবিকতা এবং স্বল্প মূল্যের বিনামূল্যে চিকিৎসা আশা করব। সেই জন্য কি দিল্লির সরকার এই পরীক্ষাটা বাতিল করতে পারছে না? টাকা তারা ফেরত চাইতে পারে, মানে এটাকে পলিটিক্যাল সিদ্ধান্ত। কারণ যারা টাকা দিয়েছে তারা টাকা চাইতেই পারে। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বাতিল করার সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট, বাতিল করার সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। পুরো বিষয়টাই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত হয়েছে, দীর্ঘক্ষণ ধরে আমরা আলোচনা করছি। আমি অর্ণব চক্রবর্তীর আবেগকে আহত করতে চাই না, এবং আমি বিশ্বাস করি ও পোস্ট গ্রাজুয়েশন নিঃসন্দেহে জায়গা করে নেবে, এবং ও 50% যে দাবি করলো রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া দরকার, ও অত্যন্ত ইনফরমেটিভ। অন্তত একটা ভিডিও আশা করছি ওর মনে পড়ছে, যে কলকাতায় পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষা চলছে, মানে এন্ট্রান্স পরীক্ষা চলছে প্রোটোকল অনুযায়ী। তো সেখানে ইনভিজিলেটর যিনি থাকেন তিনি একজন পোস্ট গ্রাজুয়েট ডক্টর হন, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেখলাম সমস্ত প্রোটোকল ভেঙে একজন এমবিবিএস ডক্টর তিনি সেখানে ইনভিজিলেটর, আর হেলথের যিনি ভিসি তিনি হলের মধ্যে আছেন, আর স্মার্টফোনে একজনকে উত্তর বলে দেয়া হচ্ছে। এটা কিন্তু সমস্ত টিভিতে সম্প্রসারিত হয়েছে। 1, 2 হচ্ছে আমরা এখানে আলোচনা করছি, একটা বিষয় হলো মেধা, আর একটা হচ্ছে প্রসেস। অভিজিৎদার সঙ্গে আমার প্রায় সপ্তাহে 2 বার কথা হয়, পেশেন্ট ভর্তি করাই, নিজের জন্য জিজ্ঞাসা করি, কিন্তু আজকে ওনার বক্তব্য শুনে আমার মনে হচ্ছে এটা মৃণাল সেনের ছবি দেখছি। মানে উনি বিভিন্ন ধরনের সমস্যার কথা তুলে ধরলেন, কিন্তু উনি শেষ করলেন না, একটা পথ দেখালেন না। অভিজিৎবাবু এখানে আছেন, আমাদের প্রাক্তন ভিসি, উনি কিছু পদ্ধতির কথা বললেন যে এই পদ্ধতির মধ্য দিয়ে গেলে হয়তো মেধাটা প্রতারিত হবে না, একটা জায়গা পাবো। সে কথা তোমার বিরুদ্ধে আমি নই, মনে করেন প্লিজ, থাকতেই পারে প্লিজ। না না, আমি টোকা উকিল পাস ভরে গেছে, কি করবে কি করবে? আচ্ছা, সেটা হচ্ছে অর্ণবের যে কথাটা বলছেন, একটা হচ্ছে মেধা, আর আরেকটা ঠিক প্যারালালি তুমি দেখো কলকাতা শহরের আমি একজন 50 জন ডাক্তারের নামের লিস্ট বলে দিতে পারি, যারা তাদের ছেলেদের কেউ ইউক্রেন থেকে, কেউ চায়না থেকে, কেউ ভারতবর্ষের অন্য কোনো জায়গা থেকে ম্যানেজেরিয়াল কোটায় ভর্তি করছে। এই যে একটা প্যারালাল সমান্তরাল ব্যবস্থা চলেছে, এটা কি করে বন্ধ করা যাবে, এটা নিয়ে একটা চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে। আর সরকার হিসেবে যেটা বলছি, ভুল তো হয়েছে,
বিচ্যুতি তো হয়েছেই, এই বিচ্যুতিকে তো কেউ অস্বীকার করছে না। সরকার চোর ধরবার জন্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। আমি আমার দলের কথাটা বলছি, আমি যে দলের সরকার মধ্যে আছি, আমি আমাকে রিপ্রেজেন্ট করছি, তাকে আমি ডিফেন্ড করছি। কিন্তু আমি একটা কথা বলে শেষ করব। অভিজিৎ বাবু আমার বন্ধু ব্রাত্যব্রত বসুর প্রশংসা করলেন, ওটা ছোট্ট কথা, এটা অপ্রাসঙ্গিক হতে পারে। উনি বললেন ব্রাত্য যতদিন পর্যন্ত শিক্ষামন্ত্রী ছিল উনি খুব সস্নেহে ওনার দিকে দৃষ্টিকেই বললেন যে কোনোদিন কোনো সমস্যার সমাধান হয়নি, কোনো সুপারিশ আসেনি, কেউ ওনাকে কোনো বিরক্ত করেনি, এবং উনি এখন অনলাইন পরীক্ষা চালু করেছেন, শুরু করেছি, অভিনন্দন জানানো হয়েছে তাকে। 2015 সালে সম্ভবত ব্রাত্যব্রত বসুকে 14তে শিক্ষামন্ত্রক থেকে চলে যেতে হয়। তখন আমি ঘটনাচক্রে বিধায়ক ছিলাম। আমি বক্তৃতা করে বলেছিলাম যে প্রতিভাবান নাট্যকর্মী তাকে যখন এই সরিয়ে দেওয়া হলো, তিনিও নিজের আবেগকে সাংবাদিকদের সামনে ধরে রাখতে পারেননি। এই অনলাইন চালু করবার জন্যই কি চাকরি টোকা সিপিএম উকিলদের সব পছন্দ হবে না, প্লিজ টুকে পাস, আমি এটা কি হবে না? তখন আমাকে যিনি স্পিকার প্রচন্ড ধমক দিয়ে বললেন, আপনি কথাটা উইথড্র করুন, আর ওই যে চাকরি গেল শব্দটা এক্সপাঞ্জ হবে, ওটা বাদ যাবে। তো এখন আপনি ওনার প্রশংসা করে ওর দলের মধ্যে কতটা বিপদে ফেলে দিলেন কিনা, এটা নিয়ে আমি চিন্তিত হলাম। আচ্ছা সুমন দা, আমি সুমিতদার কথা একটা জিনিস বলতে চাই, কেন আমাদের কোর্টের ওপর ডিপেন্ড করতে হবে যে পরীক্ষা বাতিল হবে কি হবে না? আজকে সরকারের সেই ক্ষমতা আছে, যদি মনে করে যে এই পরীক্ষায় দুর্নীতি হয়েছে, সরকার নিজে চাইলে পরীক্ষা বাতিল করে দিতে পারে। এ ধরনের ঠিকই বলেছে, একবার একদম সঠিক কথা। ইন্ডিয়ান জুরিসপ্রুডেন্সে একবার যদি কোনোটা মহামান্য সুপ্রিম কোর্ট সেখানে চ্যালেঞ্জড হয়ে যায়, তারপরে কোনো প্রশাসকের কোনো যদি কোনো মামলা হয়, সরকারের পূর্ণ অধিকার আছে কোর্টে গিয়ে বলা, দেখুন এই মামলা আপনারা একবার সরকার, আমি সুদীপ্তর কথা পরিপ্রেক্ষিতে বলি, যেটা আগে সুদীপ্ত বলছিলেন, সরকার গিয়ে স্কুল সার্ভিস কমিশন গিয়ে বলে ডক্টর জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির এজলাসে সুপারনিউমারি পদ আমরা ক্রিয়েট করেছি, আপনি যদি বলেন আমরা বাতিল করব, আপনারা যদি বলেন আমরা এই নিয়োগে যাব, যে কোনো একটা হবে, আপনি পন্থা বলার। এটা জানা সত্ত্বেও সুদীপ্ত বাবু আজকে এখানে মিথ্যাচার করলেন। উনি বললেন না যে ওইটা বলার পর সঙ্গে সঙ্গে জাস্টিস গাঙ্গুলি, তখন তিনি বিজেপি নেতা হননি, হবেন বলে বিজেপি ওনাকে যোগাযোগ করছে, উনিও বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন। বুঝে নিতে হয়, সঙ্গে সঙ্গে উনি সিবিআই তে জাস্টিস গাঙ্গুলি আজকে সুদীপ্ত অনেকের সঙ্গে যোগাযোগ করছেন, যখন সরকার তো নিজে থেকে বাতিল করতে পারে, করতে পারে। আমরা যখন চাইলাম যে আমরা এটা বাতিল করতে চাই, আমরা এই সুপারনিউমারি বাতিল করতে চাই, বাট দ্য ফ্যাক্ট রিমেইনস যে এক্সিকিউটিভ পার্ট যদি চায়, সুপ্রিম কোর্ট হতে পারে, হাইকোর্ট হতে পারে, গিয়ে বলতে পারে যে এই আমার ফাইন্ডিংস আমি বাতিল করতে চাই, এর মধ্যে কোনো আইনি বাধা নেই। সঙ্গে সঙ্গে সিবিআই দিলেন। শুনুন, এবার আমি উত্তরটা দিচ্ছি। প্রথমত, যে কোনো এক্সিকিউটিভ বা সরকারের সেই ক্ষমতা আছে, যদি কোনো বিষয় কোনো মামলা হলো, মামলা চলাকালীন গিয়ে সরকার বলতে পারে যে দেখুন এই বিষয়ে মামলা হয়েছে হুজুর, আমরা এই ডিসিশন নিয়েছি, আমরা এই বলা হয়েছিল। দাঁড়ান আমি উত্তর দিচ্ছি। সরকারের একটা নির্দিষ্ট ভাবমূর্তি থাকে, সরকার মামলা বাতিল আমি করতে পারি বা পরীক্ষা বাতিল আমি করতে পারি, সেটা বলতে পারি। আর ডাক্তারবাবু যেটা বললেন সেখানে ডিফারেন্স হলো কেন, উনি কিন্তু আমার কথা মেনে নিলেন। কোর্টের সেই সরকারের সেই ক্ষমতা আছে বলার জন্য যে আমরা সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করে হয়েছিল, ওই সুপার নিউমারিক পোস্টে লেখা আছে যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি বাঁচানো। আজকে এইটা কোথায় লেখা আছে? সরকারি মেমোয় লেখা আছে, যদি এটা না লেখা থাকে, গভর্নমেন্ট মেমো এই কথা লেখা নেই, মামলা করুন। যদি না লেখা থাকে মামলাটা আমরা করব না, ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট, আমি রাজি নই। আমরা এত মামলাটা আমরা করব না আপনাকে, কেন মামলা করব? টেলিভিশনে কথা বলতে কেন মামলা করব? যে কমন গ্রাউন্ডটা উঠে এসেছে, যে কমন গ্রাউন্ডটা উঠে এসেছে, যে একসঙ্গে হয়নি, এটাই বলা হয়েছে যে টেলিভিশনে পরীক্ষা হলে কেন্দ্রীয় সরকারের আরো মুখ পুরতো, সহজ কথাটা কিন্তু বলা হচ্ছে। আপনি দিল্লিতে মিছিল করছেন তদন্ত বন্ধ করার জন্য,
আর আমরা তদন্ত করাচ্ছি, পার্থক্যটা এটাই। নিজের বিরুদ্ধে তদন্ত করাচ্ছেন তো? করাচ্ছি তো। এবার আমরা তদন্ত করছে কে? কনস্টেবল। আমরা একটু ডাক্তারিতে আছি, মূল বিষয়। ওসির বিরুদ্ধে তদন্ত করছে কনস্টেবল। বেশ, কংগ্রেস বনাম বিজেপি হয়ে গেল, এবার ডাক্তারিতে আসি। আমরা আজকে নিটের অন্ধকারে যদি আবার ফিরে আসি, এবং যেটা ফিরে আসাটা ভীষণ প্রয়োজন এই মুহূর্তে, আমার মনে হয় আমাদের কতগুলো জিনিস পরিষ্কার হওয়া দরকার। এটাকে আমরা প্রায়োগিক বিচ্যুতি বলেই এই মুহূর্তে ভাবছি, কিন্তু এটা আদতে প্রায়োগিক বিচ্যুতির থেকেই সমস্যাটা অনেক বেশি গভীরে এই মুহূর্তে। এটাকে প্রায়োগিক বিচ্যুতি বলছেন অভিজিৎ বাবু? বলছি না, একাধিক লোক বলছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। প্রায়োগিক বিচ্যুতি নয় এটা, এই জন্যই বলতে চাই যে এই মুহূর্তে ভারতবর্ষে 1,18,000 আন্ডার গ্র্যাজুয়েট সিটস আছে মেডিকেল অ্যাডমিশনে। তার মধ্যে 60% হচ্ছে সিট, যে সিটগুলো কনক মূল্যে বিক্রি হয়। আর এইরকম একটা ভাটিখানা তৈরি হবে মেডিকেল শিক্ষার নামে, চিকিৎসা শিক্ষার নামে, আর সেখানে মাছি ভন ভন করবে না, এটা হতে পারে না। সুতরাং আমাদের যেটা ভাবনা চিন্তা করা দরকার, এবং আমি আবার আশা করব শ্রমিকবাবু সাংসদ, ব্রাত্যবাবু মন্ত্রী, আপনারা ভাবনা চিন্তা করুন। আপনারা যারা রাজনীতিবিদ আছেন, আইনসভায় আছেন, আপনারা ভাবুন যে দেশের এই রকম একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা শিক্ষা ব্যবস্থাকে আমরা বানিয়াদের হাতে এভাবে তুলে দেব কি না, এবং যদি তুলে দিই তাহলে আমাদের বুঝে নিতে হবে আমরা আত্মহত্যার পথে যেভাবে হাঁটছি সেভাবেই হাঁটবো, এবং আগামী আরো ভয়ঙ্কর হবে। সরকারি সেক্টরগুলোতেও তাদের অনুপ্রবেশ ঘটবে, এবং যেটা ঘটতে চলেছে, এবং কোনো নিয়ম কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। এবং মূল গন্ডগোলটা হচ্ছে, আবার আমি বলছি, যে নিট পরীক্ষাকে কেন্দ্র করে, এই 3.5 ঘন্টার একটা পরীক্ষাকে কেন্দ্র করে দুর্নীতির গর্ভগৃহ তৈরি হয়েছে। আমরা, শ্রমিকবাবু বললেন যে আমরা মুক্তির পথ কি হতে পারে, তিনি সাংসদ, আমরা তাকে প্রস্তাব দিতে পারি। সংসদে আলোড়ন উঠুক আমরা চাই, সংসদ সবে খুলছে, লোকসভা খুলছে, যে সেই এরকম ভাবে তৈরি হোক যে মাল্টিপল পরীক্ষা হতে পারে, যেমন জেই মেইনস, জেই অ্যাডভান্স হয়। আজ পর্যন্ত জেই অ্যাডভান্সে এরকম কোনো সমস্যা হয়নি। অনলাইন কম্পিউটার বেসড এডুকেশন কোয়েশ্চেন সিস্টেম হতে পারে, এবং আরো অনেক প্রতিষ্ঠান আছে যেখানে দাঁড়িয়ে এই ধরনের প্রতি বছরের দুর্নীতি, আবারও বলছি, নিটে এবছরের দুর্নীতির জল সামনে এসে পড়েছে, কিন্তু প্রতি বছর দুর্নীতি হয় এবং সেগুলো ধামাচাপা দেওয়া হয়। কাজেই আজকে যখন প্রলয়ের সময় আমার দেহের প্রতিটা হাড়গোড় আমার চোখের সামনে ভাসছে, তখন সেই হাড়গোড়গুলোকে পাল্টে নেওয়ার জন্য চেষ্টা করাটাই কর্তব্য, এবং সেখানে আমরা তাকিয়ে থাকবো রাজনীতিবিদদের দিকে। না, অন্ধ হলে কিন্তু প্রলয় বন্ধ থাকে না। এটা আমার মনে হয় যে আপনি দেখুন, এটা খুব ভেবে দেখতে হবে আপনাকে। 91 সালের আগে ডাক্তার বলতে আমরা যে ধরনের চেহারা বা ছবি বুঝতাম, একটা সাদা জামা, একটা কালো প্যান্ট, একটা স্টেথোস্কোপ, একটা কোট, আপনার চেহারা তার সম্পূর্ণ বিপরীত। কেন? 91 সালের পর বিনিয়ন্ত্রণ এবং লাইসেন্সরা যে মুহূর্তে থেকে উঠে গেল, যে মুহূর্তে এই ধরনের প্রাইভেটাইজেশন সমস্ত সেক্টরে ঘটলো, সেটার একটা খুব ভালো পজিটিভ ফলাফল মধ্যবিত্ত সেক্টরে আমরা দেখেছি। তোমাকে মনে করিয়ে দেওয়ার দরকার নেই যে 91 সালের আগে রাজনীতিবিদদের চেহারাও তোমার থেকে অনেকটা আলাদা ছিল, একরকম, টুইঙ্কেল টুইঙ্কেলে তুমি সেম আমি সেটা বলেওছি। ছেড়ে দাও ওগুলো, নাটকের কথা বাদ দাও আজকে। আমি বলছি যে এই যে তার একটা ভালো যেমন ফল আছে, এর একটা অ্যান্টিথিসিসও আছে। অ্যান্টিথিসিস এখন তার এখানে এতদিন অমৃত উঠেছে, গরলও উঠবে। ফাইনালি মানুষের শুভ ইচ্ছার উপর আপনাকে ভরসা করবে, রাখতে হবে। আপনি যদি মানুষের শুভ ইচ্ছাকেও ব্যঙ্গ করেন, আপনি না, মানে সাধারণ মানুষ যদি পলিটিশিয়ানকেই একমাত্র ভিলেন বানায় এবং পলিটিশিয়ানের থেকেই একমাত্র এক্সপেক্ট করে, তাহলে যে ফলাফল হতে পারে সমাজে আজকে সেটাই হচ্ছে। আমি রাজনীতি করব, কিন্তু আসলে আমি একটা গোমটা নেব। কখনো আমি অভিনেতা হব, কখনো আমি ডাক্তার হব, কখনো আমি লয়ার হব, কখনো আমি 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 অমুক অমুক, মানে একটা মুখ নিয়ে নেব, এবং একটা যে মুহূর্তে আমার শিল্ড থাকবে, ওই শিল্ডের পেছন থেকে আমি রাজনীতিবিদদের ক্রমাগত অপমান করব, আক্রমণ করে, এবং বলবো সমাজটা খুব ভালো হবে, সমাজটা কাল খুব ভালো হয়ে যাবে, সমাজটা নিশ্চয়ই খুব ভালো হয়ে যাবে। এটা একটা সোনার পাথর বাটি অভিজিৎ বাবু। না, তাহলে কি অভিনয় করলে রাজনীতি নিয়ে কোনো মতামত দেওয়া যায় না? আমি বলছি আপনার অন্তত আপনার এরকম কোনো অভিযোগ নেই, আপনি এখন অভিনেতা। এইটা আছে যে আপনি সফল রাজনীতিবিদ, আপনাকে অভিনেতা হিসেবে এখন মানে না, আপনিও জানেন, আমিও জানি। এটা আপনার ব্যক্তিগত মত, আমার এটা অনেকের মত। আপনি আপনার ব্যক্তিগত মতই আমায় বললেন। না, আমি তো প্রশ্ন করলাম। আপনি তো আমার ব্যক্তিগত মত বললেন, আমি তো প্রশ্ন করলাম। আপনি কি জানেন না? আমি বললাম আপনি কি জানেন না
একজন রাজনীতিবিদ আমি এটা বলি একজন রাজনীতিবিদ সিনেমা নিয়ে কথা বললে অভিনেতা রাজনীতি নিয়ে কথা বলতে পারেন না? কথা বলতে পারে। আপনি জানেন আমি কি বলছি? আপনি কথাটা বলে অসম্মান করতে চাইছেন কেন? আমি কারণ আপনি আমাকে অসম্মান করলেন। কোথায় অসম্মান করলেন? আমি তো প্রশ্ন করলাম আপনাকে। বরং আপনি যে সিপিএম এর চিটকুটের কথা বলেন, আমি আপনাকে বলছি আপনি একটি কলেজে শিক্ষকতা করতেন, অভিজিৎ দা সরকারি চাকরি করেন, উনি সরকারি চাকরি করেছেন, আপনারা কে কোন চিটকুটে চাকরি পেয়েছেন আপনি প্রকাশ্যে বলুন। না, আমি নেট পরীক্ষায় পাশ করেছিলাম। তাহলে আপনি চিটকুটের কথা বললেন না? আমি বুঝতে পারছি না। আপনি বললেন যে সিপিএম এর আমলে চিটকুট, তার মানে অভিনেতা সত্তাটা গায়ে লাগছে না, সিপিএম আমলে চিটকুটের কথাটা গায়ে লাগছে। পাঁচটা সত্তা সেই জন্যই আমি বললাম একটা মানুষের আপনার সরাসরি থাকবে না। যেমন দেবদূতকে আমি সম্মান জানাই, না না, কেন একটা রাজনীতির সে স্ট্যান্ড নিয়েছে। আমি বলছি কেন আপনি আপনার মুখোশটা রাখবেন না। কোনটা মুখোশ? সরাসরি বলুন কোনটা মুখোশ বলুন। আমার একজন বলা হয়, আমাকে এই যে সুমন বলতে পারবেন 2009-10 সালে যখন আমি সংসদীয় রাজনীতিতে আসিনি, আমায় এখানে বলা হতো তৃণমূল পন্থী বিদ্বজ্জন। আপনার ক্ষেত্রে এটা বলা উচিত আমি বামপন্থা সমর্থক। বামপন্থা না, সিপিএম বলুন। সিপিএম পরিষ্কারভাবে আমি সমর্থক। পরিষ্কারভাবে আমরা যদি থিওরি নিয়ে চলে যাই তাহলে আমায় অমর্ত্য সেনের স্মরণ নিতে হবে যে একজন মানুষের প্রচুর আইডেন্টিটি থাকতে পারে, কিন্তু বেশ 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 ব্রাত্য আমার বাড়িতে 4 জন আমার ভাইরা, আমার দাদারা, দিদিরা সিপিএম এর আমলে গ্রাজুয়েট, মাস্টার গ্রাজুয়েশন করে, পোস্ট গ্রাজুয়েশন করেছে। আমরা কেউ সরকারি চাকরি করি না। ব্যক্তিগত জায়গা থেকে আরো বড় জায়গায় নিয়ে যেতে চাইবো, সেটা হচ্ছে এই নিট নিয়ে আমরা কোন দিকে যাচ্ছি, আমরা কি চাইছি। আমি অর্ণবের কাছে এই জন্য আসবো। অর্ণব, এই ব্রাত্যর একটা জায়গায় আমার ডিসক্লেমার থাকবে, সেটা হচ্ছে আমরা উদারীকরণের পরে কিন্তু এই সিস্টেমে ঢুকিনি। তার কারণ আজকে যদি প্রথম বিশ্বের একটা অ্যাকাউন্ট নেওয়া যায়, তাহলে পৃথিবীর আমরা যাকে তথাকথিত আমাদের মানসিকতা থেকে উন্নত দেশ বলি, কোথাও কিন্তু এই নিট ধরনের পরীক্ষা হয় না। 1, 2 হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, বিভিন্ন স্তরীয় এই ডাক্তারির পরীক্ষা হয়, ইনস্টিটিউশন, সেখান থেকে হয়তো আরেকটু বড়, তারপর থেকে ফেডারেল জায়গায় একটা বহুস্তরীয়, আমাদের মতো দেশেও একটা বহুস্তরীয় পরীক্ষা ব্যবস্থা ডাক্তারির ক্ষেত্রে করা যায়। 1, 2, 3 হচ্ছে যে এই নাম্বার দেয়া, এই র্যাঙ্কিং দেয়া, এইটাও কিন্তু পৃথিবীর তথাকথিত কোট অ্যান্ড কোট উন্নত দেশে হয় না, একটা পার্সেন্টাইল দেয়া হয়, পার্সেন্টেজও নয়। আমি বলছি সেই রকম একটা আধুনিক ব্যবস্থা আমরা ওই পশ্চিমের দেশগুলো থেকে দুর্নীতিমুক্ত আধুনিক ব্যবস্থার কথা কেন ভাববো না? কেন ওই 3.5 ঘন্টার টিকমারা পরীক্ষা কোট অ্যান্ড কোট ডক্টর অভিজিৎ চৌধুরী এখানে যাবো? আমাকে একটা উত্তর দিতে দিন সেটা হচ্ছে যে আমরা সবসময় বলি এটা যে কোনো মৌলবাদ মানুষের একটা ব্যক্তি পরিচয় স্থির করে দেয়। আমি হিন্দু ও মুসলমান, আমি ওর কথার উত্তর দেব না। ঠিক একইভাবে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে যেভাবে একজন মানুষের আমার প্রশ্নের উত্তর না থাকার জন্য আমাকে সিপিএম বানিয়ে অভিনেতা সত্ত্বে অস্বীকার করা হচ্ছে, এটা আসলে মৌলবাদ। একই কথা, এটা আসলে মৌলবাদ। আমার কথার উত্তর নেই আপনার কাছে, আপনি সেই মৌলবাদ নিয়েই বলছেন। আমি মৌলবাদ থেকে মৌলিক জায়গাটা, মানে এই বিতর্কের মৌলিক জায়গাটায় আসতে চাই। অর্ণব, তোমার মত? হ্যাঁ, দ্রুত। আমি 100 বার রাজনীতির সমর্থক, আমি 100 বার সমর্থক। আপনি পলিটিশিয়ান? আমি 100 বার রাজনীতির সমর্থক। আমি যেদিন ভোটে দাঁড়াবো, যেদিন দলের নাম লেখাবো, আমি পলিটিশিয়ান। আপনিও পলিটিশিয়ান। আমি যেদিন দলের নাম লেখাবো, আপনি অস্বীকার করবেন। আমার মাথার কোনো নেতা নেই। আমার মাথায় কোনো নেতা নেই। একবার আমার মাথায় কোনো নেতা নেই, কোনো নেতা নেই, নেত্রী নেই। আমি ইন্ডিভিজুয়াল, আমি ইন্ডিভিজুয়াল। আমার গার্ডস আছে এটা বলার। আমি কোনো দলে বিলং করি না। তোমার প্রতি আমি কোনো দলে বিলং করি না। আমি কোন দলে বিলং করি না। সিপিএম এর নিজের কথাই বলেছিলাম, আপনি নিজের কথাই বলেছিলাম। আমার ফাইল আপনি খুলে দেখে নিন। আর আপনিই বলেছেন আপনি সিপিএম। আমি একটা কথাটা, আপনি আমার কথার মধ্যে ঢুকে পড়েন। ফাইল খুলে দেখে নিন। আমি একটা অন্য দলের কথা আপনি বলছেন, না, দলের সাথে আমি 91 সালে বিনিয়ন্ত্রিত
পরবর্তী অবস্থার কথা বলছিলাম। দলের সাথে আমার সম্পর্ক তদন্ত করে দেখে নিন। আপনি জানেন না সেটা, সিপিএম এর সাথে আমার সেটা বোঝেননি। আমি আবার বললাম আমার সঙ্গে এখানে অভিজিৎ বাবুর একটা কথা হচ্ছিল, সিপিআইএম দলের সঙ্গে আমার সম্পর্ক বন্ধ করে দিতে হবে। আমি শুধুমাত্র আপনি দেখিয়ে দিন, দলের সাথে আমার সম্পর্ক আপনি দেখিয়ে দিন। প্লিজ প্লিজ, থ্যাংক ইউ। আমি খালি মানে সম্পূর্ণভাবে তোমার প্রতি সহানুভূতিশীল হয়ে আমি একটি কথা বলছি, এটার মধ্যে কোনো রাজনৈতিক বিতর্ক নেই। তুমি কি মনে করো ব্যক্তিগতভাবে যে খুব তাড়াতাড়ি 2 বছরের মধ্যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় যেভাবে একজন চিকিৎসক মানে একজন ডাক্তার তৈরি হয়, সেই পদ্ধতিতে ভারতবর্ষের মতো একটা ফেডারেল স্ট্রাকচার, আমাদের এত বিশাল দেশ, এখানে এত ডিসপ্যারিটি আছে, এর মধ্যে এই প্রসেস এখানে খুব তাড়াতাড়ি অ্যাডপ্ট করা যায়? এক। দুই হচ্ছে যে কথাটা ব্রাত্য বলছে যে 91 সালের কথা কেন বলছে, যে তখন একটা উদার উন্মুক্ত অর্থনীতি, দি বিগিনিং অফ দ্য এন্ড অফ লাইসেন্স কোটা পারমিট রাজ, তখন রাতারাতি মানুষের হাতে টাকা এলো এবং বিভিন্ন সময় অনেক লিবারালাইজেশন হলো, অনেক জায়গায় অনেক কলেজ খুলে গেল। এবং তুমি যে কাঞ্চন মূল্যের কথা বলছো সেটাকে সরাসরি সমাজে এস্টাবলিশ করে দেবে আইনসিদ্ধভাবে, এবং সেটা সমান্তরালভাবে চলছে। এই সমান্তরালভাবে যদি ধরো তোমার যে পরীক্ষাটা তুমি দিচ্ছ মেধাবীদের 100% ফুল প্রুফ সিস্টেম হয়ে গেল, সব মিটে গেল, কিন্তু পাশ থেকে তো এটাও চলবে, আরেকটা ডাক্তারের শ্রেণী তৈরি হবে, তারাও কিন্তু পোস্ট গ্রাজুয়েট সেখানেও কাঞ্চন মূল্যে তারাও দিয়ে, তারাও নামের পাশে একটা পোস্ট গ্রাজুয়েট তোমার সঙ্গে একই হসপিটালে তোমার পাশে বসে ডিউটি করবে। সেটা কি বন্ধ করা যায়? তাহলে এই যে আমরা আলোচনাটা করছি, এই ধরনের কোনো সমাজের কল্পনা কি একটা সোনার পাথর বাটির মতো হচ্ছে না? তুমি পাবেই পরীক্ষায় চান, সেটাই আমি একমাত্র কামনা করছি। কিন্তু মানে আমার সঙ্গে কোনো বিতর্ক নেই, আমি তোমার খালি একজন ছাত্র হিসেবে, এই প্রজন্মের একজন ছাত্র হিসেবে এটা আমি তোমার কাছে বিশ্লেষণ চাইছি। প্রথম প্রশ্নটা না আমি অনেস্টলি বুঝতে পারিনি, মানে না, ও বলছে যে উদার অর্থনীতি যে অর্থনৈতিক বাস্তবতা তৈরি করেছে, তার এই বেসরকারি ডাক্তারি পড়ানোর প্রতিষ্ঠান, এই অর্থের মূল্যে পে করে সেখানে ভর্তি হওয়া, এইটা হচ্ছে সামাজিক বাস্তব, অর্থনৈতিক বাস্তবও নয়ের প্রেক্ষিতে। যে একজন বাঁকুড়া জেলা স্কুলের একজন মেধাবী ছাত্র যেখানে পৌঁছচ্ছে, সেই একই ডিগ্রি আরেকটা প্রাইভেট ইনস্টিটিউশন থেকে, রাজস্থানের কোটা থেকে আমি পড়ে প্রায় 1 কোটি টাকা দিয়ে আমিও পরীক্ষা দিয়ে আমি পেলাম, তো একই ডিগ্রি আমরা পাশাপাশি পাচ্ছি। এইটা ও বলছে সামাজিক বাস্তবতা এবং সামাজিক একটু তোমার সঙ্গে অ্যাড করছি, এবং এটা দ্বিচারিতা, যে দ্বিচারিতা কথা আমি একটু আগে বললাম, সেটা হচ্ছে যে যখন আমরা এখানে প্রাইভেট ইউনিভার্সিটি বিল নিয়ে আসছি, তখন সেটা সিপিএম বলছে যে এটা উদারীকরণের রাস্তা প্রশস্ত করছে। একই সঙ্গে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আমাদের রাজ্যে যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ, প্রাইভেট হেলথ কলেজ, এগুলো কিন্তু বাম আমলেই এসছে, অর্থাৎ 91 পরবর্তী ক্ষেত্রে। এই দ্বিচারিতার কথাই বলছিলাম আমি, সেখানে আমার এরকম। তাহলে এই আলোচনাটাতে একটা তাহলে খুব দরকারি কথা বলি। স্যাররা যে আলোচনাগুলো করছিলেন যে তাহলে প্রাইভেটদের কি হবে, যারা প্রাইভেট থেকে আসছে তাহলে তো তারা একটা প্যারালাল রাস্তায় চলে গেল, মেধা এবং পয়সা দিয়ে যারা, কাঞ্চন মূল্য দিয়ে যারা আসছে, তাদের মধ্যে তো একটা ডিমার্কেটেড গ্যাপ তৈরি হচ্ছে। আর বাস্তবে একজন রোগীর কাছে সেই গ্যাপটাই নেই, তিনিও ডাক্তার লিখছেন, অর্ণব ডাক্তার। এবারে পার্থক্যটা হওয়ার কথা ছিল নিট পিজিতে, পার্থক্যটা হওয়ার কথা যেখানে স্পেশালাইজেশন হবে। একজন এমবিবিএস ডাক্তার, যিনি আমরা জেনারেলি বলি যে জেনারেল ফিজিশিয়ান, তার কাছে আগে আমরা দেখালাম, রোগটা কমপ্লিকেটেড আমরা জানতে পারলাম, তারপরে সেই স্পেশালাইজেশনে গেলাম। পেটের ব্যথাটা কি জেনারেল, তুমি জেনারেল সার্জনের কাছে যাও, বা অন্যরকম পেটের ব্যথা তুমি গ্যাস্ট্রোর কাছে যাও, তোমার হার্টের সমস্যা ডিএম কার্ডিওর কাছে যাও, আমরা এরকম করে ভাগ করে দিই। নিট পিজি পরীক্ষার তো এই সিদ্ধান্তটাই নিত। নিট পিজি পরীক্ষাটা কেন আমি প্রহসন বলছি, একবার কম্পেয়ার করা যাক নিট ইউজি আর নিট পিজি। নিট ইউজি পরীক্ষাতে কি হয়, কোনো এনডিএ হয় না, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয় না, অর্থাৎ নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র এই পৃথিবীর যে কেউ দেখতে পারে। নিট পিজি পরীক্ষার প্রশ্নপত্র কেউ দেখতে পারে না, আমরা যারা পরীক্ষা দিয়ে এসে বেরিয়ে যাই, ভুলে যাই, তাহলে প্রশ্নপত্র আমরা দেখতে পাই না। নিট ইউজি পরীক্ষায় আমি কি ওএমআর শিট দিলাম, সেই ওএমআর শিটটা আমাকে অ্যাভেলেবেল করে দেয়, অর্থাৎ কি প্রশ্ন ছিল তার আমি কি উত্তর দিয়েছি, আমাদের কোনো অ্যান্সার শিট দেওয়া হয় না আমরা কি উত্তর দিলাম। তৃতীয় হচ্ছে নিট এনটিএ থেকে একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া হয় যে কোন প্রশ্নের কি উত্তর। আমাদের যেহেতু কোনো প্রশ্নপত্রই দেওয়া হয় না, তার উত্তরও জানতে পারি না, তাহলে তার স্যাম্পল অ্যান্সারও হয় না। ডিফারেন্সটা কি হয়ে গেল, নিট ইউজিতে একটা ছেলে যদি তার ওএমআর শিট বের করে নেয়, তাহলে সে জানতে পারবে সে কত পাচ্ছে, তার যখন র্যাঙ্ক কার্ড বেরোয় সেটা মার্কস মেলায়, হ্যাঁ ঠিক আছে নাম্বার একই আছে।
নিট পিজি থেকে সেটা সম্ভব? ইম্পসিবল একটা ব্যাপার। এবং তার থেকে বড় কথা 3 মাস পরে কাউন্সেলিংটা হয়, অর্থাৎ ততদিন আমি ভুলে মেরে দিয়েছি যে আমি কি করেছি। এই জায়গাটা ইটসেলফ একটা স্ক্যামের জন্ম দেয়, স্কোপ তৈরি করে দেয়। ঠিক, আমরা দেখুন, আমরা কেউ ভাবিও নি যে 2 ঘন্টা 2.5 ঘন্টা একটা অনুষ্ঠানে সমস্ত দিকে আমরা আলো ফেলতে পারবো, কিন্তু আমরা চেয়েছিলাম যে বিষয়টা আমাদের সামাজিকভাবে ভাবাচ্ছে, যে বিষয়টার ওপর আমরা আজ থেকে 5 বছর বা 10 বছর পরে ভালো থাকবো, কতটা ভালো থাকবো, শরীর খারাপ হলে কোন ডাক্তারবাবুর কাছে যাব, আমাদের চিকিৎসা হবে কিনা, ভালো চিকিৎসা হবে কিনা, খারাপ চিকিৎসা হবে কিনা, এই এতগুলো আমাদের জীবনের সঙ্গে যুক্ত বিষয় যুক্ত, সেইখানে যদি এত বড় ইস্যু হয়, সেগুলোর বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আপনাদের সামনে আনা। দেখুন, দায় নিয়ে যাবতীয় চাপানুতোর রাজনৈতিক তরজা এসব তো যথারীতি চলবে। আমরা শুধু এইটুকু বলতে চাই যে পরীক্ষাগুলোর ওপর থেকে বিশ্বাসটা নষ্ট হতে দেবেন না। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী যে পরীক্ষাগুলোর জন্য মাসের পর মাস, বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে, সেগুলোকে যেন লোভের বাজারে বিক্রি না করে দেয়া হয়। আর দিনের শেষে কেন্দ্র বা রাজ্য, আমাদের সরকার বাহাদুররা যে সিস্টেমটা চালাচ্ছেন, তাদের উদ্দেশ্যে সুকুমার রায় ধার করে বলতেই হবে, ফেল করে মুখ খেয়ে কেঁদেছিলে সেবারে, আদানুন খেয়ে লাগো পাশ করো এবারে। দাবি বলতে এটুকুই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।